কাঠমান্ডু এয়ারপোর্টে নিয়ম মাফিক সব কাজকর্ম সেরে ঘণ্টাখানেকের মাথায় 4 জন বেরোয় এয়ারপোর্ট থেকে। বেরোতেই দেখা পেল জেম্বা একজন শেরপা। জেম্বা একটা টয়োটা গাড়ি নিয়ে এসেছে। জেম্বার পাশে আরো দুজন ছিল। ধারা বিভোরকে প্রশ্ন করলো। কারা ওরা? বিভোর বলল, এই দুজন জুম্বা এবং রথবী আমাদের শেরপা, আর উনি হচ্ছে গরজ, আমাদের কুক, আমাদের সঙ্গে যাচ্ছে। মালপত্র জেম্বা গাড়িতে তুলে নিল। তখন পাসাং নামে একজন আসেন। বিভোর এগিয়ে এসে হ্যান্ডশেক করলো। এই অভিযানে ভবিষ্যৎ নির্ভর করছে পাসাংয়ের উপর। পাসাংয়ের এজেন্সি পাসাং এক্সপিডিশনের সঙ্গে মোস্তফা ও বিভোরের চুক্তি হয়েছে। অভিযানের সমস্ত দায়িত্ব পাসাংকের। শেরপা রাঁধুনি এবং অন্যান্য মালপত্র জোটানো, অনুমতিপত্র জোগাড় করা, খাবার দাবার, অক্সিজেন তাঁবুর ব্যবস্থা করা, অভিযানে যা যা দরকার সবই তার দায়িত্ব। ধারা আগ্রহ নিয়ে পাসাংকে দেখে। নেপালি পাসাংয়ের বয়স 40 হবে, দেখতে ফর্সা। পাসাংয়ের দার্জিলিং এবং কাঠমান্ডু দুই জায়গাতে অফিস রয়েছে। সে দার্জিলিংয়ে বেশি থাকে, সেই সূত্রে পরিচয়। পাসাংয়ের মতো অনেক শেরপারি এজেন্সি রয়েছে। পাসাংয়ের সাথে কাগজে কলমে চুক্তি হয়েছিল দার্জিলিং থেকে। তখন ধারার প্রশিক্ষণ চলছিল। পাসাংই শেরপা এবং কুক জোগাড় করেছে। শুরু হয় হোটেলের দিকে যাত্রা। পথিমধ্যে অভিযান সংক্রান্ত আলোচনা হয়। ওরা নেপালের দিক দিয়ে যাবে। কাঠমান্ডু থেকে ফ্লাইটে লুকলা, সেখান থেকে 8-10 দিন ট্রেকিং করে তবে পথের বেস ক্যাম্পে পৌঁছানো যাবে। তারা থামেল বাজারের শামসারা নামে বেশ বড় হোটেলে উঠে। 2টি রুম নেওয়া হয়েছে, একটা ধারা ও বিভোরের, অন্যটি প্রভাস ও মোস্তফা। পাসাং বলল, একটি দলের সাথে মিলে গেলে মাথাপিছু ডলার কিছুটা কম আসবে। যেহেতু নেপাল পথ দিয়ে যেতে অনেক খরচ, বিভোর অনুমতি দেয়। পাসাং সকলের সঙ্গে কথা বলে দেখতে লাগলো এবং একটি দলের সাথে কথাও হয়ে গেল। হোটেলের কাছাকাছি প্রচুর দোকানপাট। ওরা 4 জন বেরোয় হাঁটার জন্যে, চারিপাশটা দেখার জন্যে। কাঠের কাজ করা পুরনো বাড়িগুলো নজর কাটছে সবার আগে। পাসাং ফিরল সুখবর নিয়ে। একটা বড় দলের সাথে তারা যাচ্ছে, পারমিট হয়ে যায়। যে দলের সঙ্গে পারমিট হয়েছে তারা সরকারি, নাম ইকো এভারেস্ট এক্সপিডিশন। ইকো এভারেস্ট এক্সপিডিশনের শেরপা সর্দার পৃথিবী বিখ্যাত আপা শেরপা। আপা শেরপা 20 বার এভারেস্ট চূড়া স্পর্শ করেছে। এবার সফল হলে 21 বার। 9টায় থামেল বাজারে তারা ডিনার সারে। আরও দিন 3 কাঠমান্ডু থাকতে হবে। এখনো অনেক কাজ বাকি। পরের 2 দিন চললো খাবার দাবার, সরঞ্জাম কেনাকাটা আর প্যাকিং করার পালা। কেনাকাটা করেছে পার্সোনাল ইকুইপমেন্ট, যেমন মাউন্টেনিং বুট, ক্র্যাম্পন, ফেদার জ্যাকেট, স্লিপিং ব্যাগ ইত্যাদি। বুট কিনতে লেগেছে 37,000 টাকা। আর স্লিপিং ব্যাগ যেটা কেনা হয়েছে সেটি 40 ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা থেকে বাঁচানোর ক্ষমতা রাখে। 2 এপ্রিল সকালে পাসাং, জেম্বা, রথবি, গরজ এলো। 4 জন এভারেস্ট অভিযাত্রী সম্মুখে মেলে ধরল এক লম্বা চওড়া লিস্ট। অভিযান চলার সময় কি কি খাবার বেছে নেওয়া যাবে তার তালিকা। অসংখ্য জানা অজানা খাবারের নাম লিস্টে। এই ধরনের অভিযানে সারা পৃথিবী থেকে অভিযাত্রীরা আসে, তাই প্রায় সমস্ত পৃথিবীর খাদ্য তালিকা এতে আছে। ধারা ফিসফিসিয়ে বিভোরকে বলল। কি কিউট কিউট নাম, আমার সবই নিতে ইচ্ছে হচ্ছে। বিভোর হাসলো। নিজেদের পছন্দের কিছু খাবার বাছাই করে দেয়, পরিমাণ কুক ঠিক করে নিবে। জীবনে শ্রেষ্ঠ নামে এক ভদ্রলোক দেখা করতে আসেন এপ্রিলের 3 তারিখ। একটি ফর্ম ধরিয়ে দেন, পূরণ করে ফর্ম দিয়ে দেওয়া হয়। তিনি নিউজিল্যান্ড প্রবাসী মিসেস এলিজাবেথের অধীনে কাজ করেন। তাদের সংস্থা গত 50 বছর ধরে এক অদ্ভুত কাজ করে চলেছে। এভারেস্ট আরোহণ করা সমস্ত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে থাকেন। অভিযান নেপালের দিক থেকে হোক বা চীনের দিক থেকে হোক, তারা নথিভুক্ত করেন অভিযাত্রীদের পরিচয়, তাদের আরোহণের বিশদ বিবরণ, সাফল্য ব্যর্থতার খতিয়ান, এমনকি মৃত্যুর হিসাব। জেম্বা ও রথবি জানিয়েছে 4 এপ্রিল বা আগামীকাল সকাল সকাল রওনা দেওয়া হবে লুকলার উদ্দেশ্যে। বিভোরে বিকেলে বাজারে গিয়ে নেপালের পথের একটা মানচিত্র কিনে নেয়। এরপর দিন সকাল 4:30 বিভোরের ঘুম ভাঙল। গায়ে শার্ট জড়িয়ে মোস্তফা ও প্রভাসকে ডেকে দেয়। এরপর নিজের রুমে ফিরে আসে। ধারা ঘুমাচ্ছে। ধারার ঘুম ভাঙাতে বরাবরই বিভোরের খারাপ লাগে। ধারার পাশে এসে বসে বিভোর, কপালে হাত রাখে। কেন এত প্রিয় এই মেয়েটা, কেন এত কাছের? বিভোর জানে না। বিভোর শার্ট খুলে কম্বলের ভেতরে আবারও ঢুকে পড়ে। ধারা ওম পেয়ে গুটিসুটি মেরে বিভোরের বুকে মুখ লুকায়। বিভোর নিজের শক্তপোক্ত 2 হাতে ধারাকে বুকের সাথে চেপে ধরে অনবরত ধারার কপালে চুমু দিতে থাকে। এরপর কম্বল সরিয়ে নিজে উঠে পড়ে। ঘুমন্ত ধারাকে কোলে তুলে নেয়। ধারার ঘুম ভেঙে যায়। বিভোর ভারী চমৎকার করে বলল, আবার কখন কবে গোসল করার সুযোগ পাবেন জানি না, গোসলটা সেরে নিন। ধারা 2 হাতে বিভোরের গলা জড়িয়ে ধরে বলে। ভালো লাগছে না, গোসল করতে অলস লাগছে। বিভোর কপাল কিঞ্চিত করে বলল। এত অলস কি করে হয় মানুষ, তোমাকে না দেখলে জানতাম না। ধারা হাসলো। বিভোর ধারাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে যথাসময়ে গোসল খাওয়া শেষ হয় এবং যথাসময়ে গাড়িও চলে আসে। এয়ারপোর্টে অপেক্ষা করছে জেম্বা, গরজ, পাসাং। প্লেন উঠছে। বাদিকের জানালায় একের পর এক বরফ শৃঙ্গ। ধারা উড়াধুরা ছবি তুলে এই প্রথম এমন শৃঙ্গ দেখছে সে। এই তো শুরু হলো, এরপর তো শুধু শৃঙ্গ আর শৃঙ্গ। 40 মিনিটে ওরা লুকলা বিমানবন্দরে পৌঁছে। তেনজিং হেলারি এয়ারপোর্ট। এয়ারপোর্ট না বলে একে এয়ার স্ট্রিপ বলা উচিত। এয়ার স্ট্রিপের ঠিক উপরে হিমালয়
লজের দোতলায় দুটো রুম নেওয়া হয়। লুকলা জনপদটা ছোট, কিন্তু দাম বিরাট বিরাট। দুটো সেদ্ধ ডিম 150 টাকা, চা এক গ্লাস 50 টাকা, ফোনে চার্জের প্রতি মিনিটে 100 টাকা। সন্ধ্যা 7টায় দোকানপাট হোটেল বন্ধ হয়ে যায়, তাই ওরা আগে আগে ডিনার সেরে নেয়। ধারার মাঝরাতে ক্ষুধা লাগে, তাই বিভোর খাবার প্যাকিং করে নেয় হালকা। রুমে এসে বিভোর ঝাঁপিয়ে পড়ে বিছানার উপর। ধারা বিভোরের পিঠে ঝাঁপিয়ে পড়ে। বিভোর সোজা হয়ে শুয়ে ধারাকে বুকে নিয়ে বলল। কাল থেকে ট্রেকিং শুরু, হাঁটতে হবে অনেক। ধারা বলল, উত্তেজনা কাজ করছে আমার, খুব নার্ভাসও। মনোবল ঠিক রেখো। হুম। 7:30টায় নাস্তা খেয়ে শুরু হয় ট্রেকিং। দলে আরও দুটি মেয়ে রয়েছে। একজন মেয়ে দেখতে অসম্ভব সুন্দর, চোখ নীল, চুল লাল। ধারার ইচ্ছে হচ্ছে কথা বলতে, কিন্তু বিভোরের ভয়ে বলছে না। বিভোর না করেছে আগ বাড়িয়ে অভিযানে কারোর সাথে কথা না বলতে, মন দিয়ে শুধু অভিযানটা উপভোগ করতে। পথে অনেক হোটেল বাড়িঘর নিয়ে দেখা পেল চিপলাঙ্গা নামে এক গ্রামের। খানিকটা এগোনোর পর এক জায়গা থেকে পরিষ্কার নজরে এলো কুসুম কাংড়ু শৃঙ্গ। আরও একটু এগিয়ে পেল ঝুলন্ত ব্রিজ। এখানে সবই দড়ির ব্রিজ। ব্রিজের ওপর দিয়ে সাবধানে নদী পার হলো সবাই। ধারার পা কাঁপছিল। বিভোর ধারার পেছনে ছিল, ধারাকে সুরক্ষিত রাখতে। এরপর এলো থাডোকসি এ গ্রাম। আরও খানিক পর নারিনিং গ্রাম আরও খানিক পর নারিনিং নামে এক জায়গা। পথ ধীরে ধীরে নিচের দিকে নামছে। ধারা মুগ্ধতায় বিস্মিত হয়ে যায়। সবার চোখে মুগ্ধতা। ভারী সুন্দর পথ, প্রচুর ফুল, প্রচুর অচেনা পাখি এ পথে। কারো মুখে কথা নেই, দলটা নিশ্চুপ, সবাই চারিপাশ উপভোগ করছে। আরও ঘন্টাখানিক পর পৌঁছানো হয় ফাংদিক। ফাংদিক গ্রামটা নদীর দুপার জুড়ে বিস্তৃত। এখানে খানিকক্ষণ থামলো সবাই। প্রিন্স অফ এভারেস্ট হোটেলে দুপুরের খাবার হিসেবে জুটলো শাক ভাত। লুকলা থেকে ফাংদিক আসতে 3 ঘন্টা লেগেছে। 12টায় বেরিয়ে পড়ে আবার। লুকলা থেকে নার্নিং এর রাস্তা ছিল নিচের দিকে, এবার আস্তে আস্তে উচ্চতা বাড়ছে। ধারা খেয়াল করছে অনেকক্ষণ যাবৎ নীল চোখের মেয়েটা হাসে না, কেমন ফ্যাকাশে মুখ। এভারেস্ট চড়ার কোনো ভাবভঙ্গি নেই মুখে, মনে হচ্ছে জীবিত লাশ হাঁটছে। কি কারণ এর? ওরা পার হয় আরও 3-4টে গ্রাম। রাস্তায় প্রচুর ট্রেকার, সবার কাঁধে ব্যাকপ্যাক। কি দারুণ দেখতে। ধারা ছুটে হাসি লেগেই আছে। এখানকার ট্রেকিং সিজন এটাই। সারা পৃথিবী থেকে ট্রেকার আর মাউন্টেনিয়াররা এই সময় এই পথে ভিড় করে, আর তাদের আপ্যায়নের জন্য তৈরি এখানকার লোকজন। গোটা পথ জুড়ে রয়েছে অনেক হোটেল, থাকা খাওয়ার অঢেল ব্যবস্থা। বেশিরভাগ দোকানপাট চালায় মেয়েরা। এছাড়া আছে চাষাবাদ। পাহাড়ের ঢালে চলছে ধাপ চাষ। চাষের কাজে ছেলেদের সঙ্গে সঙ্গে সমানতালে হাত লাগাচ্ছে মেয়েরা। এরপর ঢুকা হয় মঞ্জগ্রামে। মঞ্জগ্রাম থেকে শুরু হয় সাগর মাতা ন্যাশনাল পার্ক। ঢুকতে হয় এন্ট্রি টিকিট কেটে। এরপর দড়ির ব্রিজ পেরিয়ে পৌঁছে জোরসাল গ্রামে। আজ রাতটা এখানেই থাকা হবে। হিমালয় লজের দোতলায় দুটো রুম নেওয়া হলো। দোতলায় 8টা রুম, এক সারিতে। রুমগুলোর সামনে লম্বা বেলকনি। রুমে ঢুকে বিভোর বাইরে তাকায়। 30 বয়সী একজন লোক আর চোখে তাদের রুমের দিকে তাকিয়ে সামনে এগোচ্ছে। বিভোরের প্রায় 1.5 ঘন্টা যাবত দেখছে লোকটা ধারাকে আর চোখে দেখতে। চোখের দৃষ্টিতে লালসা। এমন একটা অভিযানে এমন বিকৃত মস্তিষ্কের মানুষ। ধারা বিভোরের কাঁধে হাত রাখে। ধারা বলল। একজন এভারেস্ট অভিযাত্রীর মাইন্ড এমন হতে পারে? বিভোর বুঝতে না পেরে প্রশ্ন করল। কার কথা বলছো? তুমি যার কথা ভাবছো? তুমি খেয়াল করেছো হুম। এই লোক এভারেস্ট অভিযাত্রী না, আশেপাশের গ্রামের আদিবাসী হবে। যাই হোক, খারাপ আচরণ করলে বুঝিয়ে দেবো বিভোর কি জিনিস। ধারা বিভোরের কাছে এসে দাঁড়ায়। দুহাতে গলা জড়িয়ে ধরে বলল। কি জিনিস? বিভোর কপাল ভাঁজ করে ধারার দিকে তাকায়। ধারা ব্রু উঁচিয়ে আবারও নামায়। বিভোর আচমকায় চুমুতে ডুবে। তখনই প্রভাস আসে। ধারা দ্রুত ছিটকে পড়ে দূরে, চোখ মুখ খিচে নিজেকে নিজে শাসায়। প্রভাস দ্রুত সরি বলে বেরিয়ে যায়। বিভোর পেছনে ডাকে প্রভাস শুনেনি। ধারা বিছানায় বসে বিভোরকে ধমক দেয়। ছি ছি, ওনাকে আমি দাদা ডাকি, ওনার সামনে তুমি দরজা কেন বন্ধ করনি? অমনি আমার দোষ না, গলা জড়িয়ে ধরেছে কে? ধারা আর চোখে একবার বিভোরকে দেখে, এরপর শুয়ে পড়ে। বিভোর ডাকে। খাবা না? উঠো। ক্লান্ত লাগছে খুব, তুমি খাবার নিয়ে এসো প্লিজ। তোমাকে একা রেখে যাব? তো কি, আমি নিজেকে নিজে রক্ষা করতে জানি। বিভোর ছুরি ধারার পাশে রেখে বেরিয়ে যায়। নিচে নামার পূর্বে চারিপাশ দেখে নেয়। যাক, ওই লোকটি নেই। বিভোর, প্রভাস, ফজলুল সহ পুরো দলটাই খাবার খেতে হোটেলে ঢুকে। আরও কয়েকটি দল রয়েছে। ধারার চোখ দুটি সবেমাত্র লেগেছে, তখনই দরজা খোলার আওয়াজে ঘুম ভেঙে যায়। সে দরজা লাগায়নি, বিভোর বাইরে থেকে লাগিয়েছিল। ধীরে ধীরে পায়ের আওয়াজ স্পষ্ট হচ্ছে। এটা বিভোর নয়, ধারা জানে। সে অনুভব করে বিভোরের উপস্থিতি। কে এলো? ওই লোকটি। পিঠে হাতের স্পর্শ। ধারা শরীর ঘিন ঘিন করে উঠে বালিশের নিচ থেকে ছুরিটা হাতে নেয়। এরপর কৌশলে চোখের পলকে লোকটাকে বিছানায় ফেলে গলায় ছুরি ধরে। লোকটার ভয়ে আত্মা কেঁপে ওঠে। শুনেছি বাঙালি মেয়েরা ভীতু হয়, ছেলেদের ভয় পায়। চাপালিঙ্গা গ্রামের লোক সে। তখন তার বন্ধু ধারাকে দেখিয়ে বলেছিল। এই মেয়ে বাঙালিয়ান দেখে মনে হচ্ছে। এরপরই সে পিছু ধরে। এমনটা হবে ভাবেনি। নড়তে চাইলে ধারা চোখ পাকিয়ে কড়া কণ্ঠে ইংলিশে বলল। নড়বি তো মরবি একদম। কোনো চালাকি করবি না। হাতে যে ছুরিটা আছে অনেক ধার, একবার হাত চালালে শেষ হয়ে যাবি।
কাঙ্কার নড়াচড়া থামিয়ে দেয়। ধারা প্রশ্ন করলো, কি নাম? কাঙ্কার। ধারা খাঁটি বাংলায় বলে। কাঙ্কার। অনুস্বার আর র বাদ দিলে কাকা, আর কাকা ডাকে কাউয়া। তাহলে তুই কাউয়া, দেখতেও কালো আছিস, সো কাউয়া মানায় তোকে। তোরে আমি কাউয়া বলেই ডাকবো। সুন্দর না নামটা? কাঙ্কার হতবুদ্ধি হয়ে পড়ে। ধারার কথার আগামাথা বুঝেনি সে। বরাবরই ফর্সা নারীর উপর তার দুর্বলতা, তবে একটু বোকা, তাই কখনো ধর্ষণ করা হয়ে ওঠেনি। এত চেষ্টা করেও রীতিমতো রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে ভয়ে। যদি ধারা লোক ডাকে তার আগে কিছু একটা করতে হবে, কিন্তু কিছু করার পূর্বে বিভোর এসে ঢুকে। বিছানার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় সে খাবার না খেয়ে দুজনের খাবার একসাথে নিয়ে দ্রুত ফিরেছে। কাঙ্কারকে দেখে যা বুঝার বুঝে ফেলে। ধারাকে সরিয়ে কাঙ্কারের কলার ধরে দাঁড় করায়। অনবরত নাকে মুখে ঘুষি দিতে থাকে। কাঙ্কার ভয়ে চিৎকার করছে না, চিৎকার করলে আরো লোকজন আসবে, তখন সবাই মারবে। আর্তনাদ করে শুধু বলছে। প্লিজ ফরগিভ মি, প্লিজ। ধারার মনে হলো কাঙ্কার শুধু বোকা নয়, মেন্টালি প্রবলেম রয়েছে। বিভোরকে আটকায় বলে। ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করেনি, করতে পারেনি সে। বিভোর একটা রুমাল কাঙ্কারের হাতে দিয়ে ইংলিশে বলল। রক্ত মুছে বেরিয়ে যায়। রুমে কি হয়েছে বাইরের কেউ যেন না জানে। কাঙ্কার বাধ্যের মতো রক্ত মুছে রুমালটা ফিরিয়ে দিতে চাইলে বিভোর বলে। নিয়ে যা। বিকেল নাগাদ হাঁটতে বের হয় দুজন। দুধকোশি নদীর ডান দিকে ছোট গ্রাম জোরসাল, দু একটা হোটেল, খাওয়ার জায়গা, একটু এগিয়ে আর্মি চেকপোস্ট। দুধকোশির উপর একটা দড়ির ব্রিজ, আর 5টা গ্রামের মতোই দেখতে। চোখে পড়ে আরো কয়টি দল। হাঁটতে হাঁটতে ধারা প্রশ্ন করলো। গ্রামের সবাই খুব গরিব, তাই না? বিভোর মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বুঝায়। শুধু এই গ্রাম নয়, গোটা এলাকাটায় বড় গরিব। সাধারণ মানুষ কেউ চাষবাস করে, কেউ মালবাহকের কাজ করে সংসার চালায়। প্রচুর পোর্টার দেখা যায় রাস্তায়, তাদের পিঠে বোঝা, হাতে টি আকৃতির লাঠি। মাঝে মাঝে ওই লাঠিতে হেলান দিয়ে একটু জিরিয়ে নেয়, তারপর আবারও চলে। পোর্টাররা হোটেলে খাবার পৌঁছে দেয় বা কোনো ট্রেকিং দলে লাগেজ বহন করে। মেয়েরা জমি চাষ করে, ইয়াক চড়ায়। তবে এদের ছাড়াও আরও এক শ্রেণীর মানুষ আছে যারা হোটেলের মালিক ও কর্মচারী। সন্ধ্যার পূর্ব মুহূর্তে ফেরা হয়। ব্যালকনিতে বসে প্রভাস, ফজলুল, বিভোর, ধারার কিছুক্ষণ আড্ডা চলল। অন্ধকার যত বাড়তে থাকে ঠান্ডা তত বাড়ে। অগত্যা যে যার রুমে এসে লেপের নিচে ঢুকে। কালকের গন্তব্য নামচে বাজার। অনেক চড়াই ভাঙতে হবে। 2740 মিটার উচ্চতার জোরসাল থেকে 3440 মিটার উচ্চতার নামচে বাজার। অভিযানের দ্বিতীয় দিনে ট্রেকে সেটা চারটিখানি কথা নয়। ধারা বিভোরের বুকে মুখ গুজে ঘুমে তলিয়ে গেছে। বিভোরের ঘুম আসছে না। এরপর দিন ভোর 5টার দিকে ট্রেকাররা বেরিয়ে পড়েছে পথে। তাদের বেরোতে বেরোতে প্রায় 7:30। একটু এগোনোর পর আর্মি চেকপোস্ট। পারমিট দেখতে চাইছে, পারমিট দেখানো হলো। এরপর দড়ির ব্রিজ। এতক্ষণ গ্রামটা ছিল দুধকোশি নদীর ডান পাশে। দড়ি সেতু বেয়ে এবার ওরা বা পাশে এলো। নদীর ধার দিয়ে দিয়েই চলা। আধা ঘন্টা পর আবারও ব্রিজ, আবারও নদী পেরোনো। যতবার ব্রিজ আসে ততবার ধারা বিভোরকে বলে। এবার বোধহয় পা ফসকে পড়েই যাব। এত নড়ে কেন সেতুটা? আমার সেতু খুব ভয় লাগে। কিন্তু পড়েনি একবারও। বিভোর পেছন থেকে নিরাপত্তা দিয়েছে। বিভোরের আবার দড়ির সেতু বেশ লাগে, মনে হয় সে দোলনাতে আছে। এরপর ঠোঁটকষি নদী পেরিয়ে খাড়া চড়ায়। এই ঠোঁটকষি বাদিক থেকে এসে পড়েছে দুধকষিতে। কারো মুখে কথা নেই, যে যার মতো হাঁটছে তো হাঁটছেই, চড়াই ভাঙছে তো ভাঙছে। ধারা বিরক্ত হয়ে ওঠে, দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, নিজেকে নিজে বিড়বিড় করে শাসায়। কে বলছিল এভারেস্টে আসতে? বরের মাথায় বাড়ি মেরে স্মৃতি ভুলিয়ে দিতি, তাহলে তো বড় আসতো না, তুইও না। এখন হাঁট, বেশি করে হাঁট, হাঁটতে হাঁটতে মরে যা। ধারার কথাগুলো বিভোরের কানে আসে, ঠোঁট টিপে হাসে। ধারা প্রতিদিনই একা একা কথা বলে, এটা নতুন না, তবে বেশ লাগে বিভোরের। বিভোর পানির বোতল বের করে ধারাকে দেয়। ধারা এক ঢোক খায়, বিভোরও এক ঢোক খায়। আবার হাঁটা শুরু হয়। আরও প্রায় ঘন্টাখানেক চড়াই ভাঙার পর এমন একটা বিন্দুতে পৌঁছায় যেখান থেকে চোমলুংমাকে স্পষ্ট দেখা যায়। সারা পৃথিবী যাকে মাউন্ট এভারেস্ট বলে জানে, তবে তিব্বতে তার নাম চোমলুংমা, যার অর্থ পৃথিবীর ধাত্রীমাতা। নেপালে এভারেস্টের সরকারি নাম সাগরমাতা। জায়গাটা পরিষ্কার করে পাথর দিয়ে সাজানো, আকাশ একটু মেঘলা, তবুও বেশ লাগলো স্বপ্ন সুন্দরীকে। এভারেস্ট বা সাগরমাতা দর্শন করে সবার শরীরে সব জড়তা, মনের সব ক্লান্তি এক লহমায় উধাও হয়ে গেল। দূর হয়ে গেল যাবতীয় আরাম, প্রিয় আতু সেপনা। আসে মনের জোর। ধারা পুরোপুরিভাবে সতেজ হয়ে ওঠে। এভারেস্ট দর্শন ম্যাজিকের মতো কাজ করে সর্বাঙ্গে। এই পথে আবারও বহু ট্রেকার, অভিযাত্রীরা দেখা হলে একে অপরকে হাত জোর করে বলছেন নামাস্তে। কি আশ্চর্য! নানা ভাষা, নানা মত, নানা পরিধান। এদের প্রত্যেকেই একটা হিন্দি বা নেপালি শব্দ উচ্চারণ করছে স্বতঃস্ফূর্তভাবে। ব্যাপারটা দেখতে বেশ ভালো লাগা অনুভূতি হচ্ছে। একটা জায়গায় প্রভাস, বিভোর, ধারা, ফজলুল দাঁড়ায়। ধারা দাঁড়িয়েছে বিভোরের পেট জড়িয়ে ধরে, মাথা হেলান দিয়ে রেখেছে বিভোরের বুকে। ধারা খেয়াল করে নীল চোখের মেয়েটি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দেখে। নীল চোখ দুটিতে জল চিকচিক করছে, অদ্ভুত।
3-4টা ছেলে হাতে কাগজের বাক্স, পিঠে ঝোলানি এদিক ওদিক হাঁটছে, কিছু একটা বিক্রি করছে। ফজলুল ডেকে আনে একটা ছেলেকে, সে কমলা লেবু বিক্রি করে, একটার দাম 50 টাকা। প্রভাস দরদাম করে 120 টাকায় 4টা কমলা লেবু নেয়। ধারা আকবারই আরও 100 টাকা দিয়ে দেয়। তার বড় মায়া হচ্ছে এত গরিব মানুষ দেখে। ওদের শুধু কয়টা মাসেই বিক্রির সুযোগ। বিভোর ধারাকে বলল। ওরা এসবে অভ্যস্ত ধারা। ধারা কিছু বলল না, তবে কমলালেবুর এক কোয়া খেয়ে সব ক্লান্তি দূর হয়ে গেল। এত মিষ্টি আর সুস্বাদু। খাওয়া শেষে আবারও পা চালানো শুরু হয়। আধা ঘন্টার ভেতর পৌঁছে যায় নামচে বাজারে। নামচে বাজার একটা জমজমাট জায়গা। পাহাড়ের ইউ আকৃতির ডাল বরাবর গড়ে উঠেছে প্রচুর ঘরবাড়ি, দোকান বাজার। ওরা সুন্দর এক প্রবেশপত্র পেরিয়ে ঢুকলো। এক পাশ দিয়ে বয়ে যাচ্ছে জলধারা, তার পাশ দিয়ে উপরে ওঠার রাস্তা। রাস্তার ধারে সেই ঝর্ণার জলে অনেক লোক কাপড় কাচ্ছে, স্নান করছে। শহরের দোকানপাট বেশ সাজানো। ওরা উঠলো ইয়াক হোটেলে, 3তলায় 1113 নাম্বার, 1114 নাম্বার রুমে। আরও কয়েকটি দলে হোটেলে উঠে ধারা ফ্রেশ হয়ে বের হয়। বিভোর তখনও ওয়াশরুমে। ধারা শুনতে পায় পাশের রুম থেকে কান্নার শব্দ আসছে। মেয়েলি কান্না, কে কাঁদে? ধারা আগ্রহ নিয়ে পা বাড়ায়, দরজা হালকা ফাঁক করা, সেইটুকুতেই দেখতে পায় নীল চোখের মেয়েটি রুমের ছাদের দিকে তাকিয়ে কাঁদছে আর বলছে। এত সুন্দর মেয়েকে কান্নায় মানাচ্ছে না একদম। ধারার বুকটা হু হু করে উঠল। অদ্ভুত অনুভূতিতে ভেতরটা কেঁপে উঠছে। বিষাদময় মন নিয়ে রুমে ঢুকে বিভোর বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। ধারাকে থম মেরে বসে থাকতে দেখে বলল। খারাপ লাগছে ধারা? ধারা যেন শুনল না। বিভোর পাশে এসে বসে ধারার কাঁধে হাত রাখে। ধারা কেঁপে উঠল। বিভোরের দিকে তাকায়। বিভোর প্রশ্ন করল। কিছু হয়েছে? না। বিভোর আর কিছু বলল না। ধারাকে আচমকা কোলে তুলে নিতেই ধারা চিৎকার করে ওঠে। আরে আজব, হুঠাৎ কোলে তোলার মানে কি? বিভোর জানালার দিকে এগুতে এগুতে বলল। আমার ভালো লাগে। জানালার সামনে এসে ধারাকে দাঁড় করায়। এরপর পর্দা সরিয়ে দেয় বিভোর। ধারার চোখ দুটি চকচক করে ওঠে, ঠোঁটে ফুটে হাসি। গোটা নামচে বাজার চোখের সামনে, আর সাথে দেখা যাচ্ছে মাথা তুলে দাঁড়িয়ে আছে একের পর এক বরফ শৃঙ্গ। অসম্ভব সুন্দর এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে গেল ধারা। স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে রইল। কি সুন্দর দেখাচ্ছে! এ যেন স্বপ্নের রাজত্ব। ছোটবেলা হাতিম, আলিফ, লাইলার এমন অনেক জায়গা দেখা যেত, ভয়ঙ্কর সুন্দর। ধারা ঘুরে দাঁড়ায়। বিভোর খালি গায়ে দাঁড়িয়ে এর সামনে। ধারা এক আঙ্গুল বিভোরের বুকের মধ্যেখানে রেখে বলল। এই মানুষটা আমায় এত কেন ভালোবাসে আপনি কি জানেন বিভোর মশাই? বিভোর এক হাতে ধারার কোমর আঁকড়ে ধরে বলল। বোধহয় মিষ্টি মেয়েটার মিষ্টি হাসি দেখার জন্য। ধারা হাসে, অসম্ভব সুন্দর সেই হাসি। সূর্যের আলোর মতো ঝিলিক দিয়ে উঠে গ্যাস দাঁত, আর চোখের কার্নিশে যেন জমে জল। ধারার কপালে ছড়িয়ে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে বিভোর বলল। এভাবেই হাসবে আজীবন। যে যার পছন্দ মতো হোটেলে এগ চাউমিন, মিট চাউমিন খেলো। প্রতি প্লেট 250 টাকা। এরপর হোটেলে ফিরে ঘন্টা 3 ঘুমিয়ে সন্ধ্যার পূর্ব মুহূর্তে বাজার ঘুরে দেখতে সবাই একজোট হয়ে বের হয়। বাজারে যে যার মতো বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ে। বাজারে বেশি বিক্রি হচ্ছে পর্বতারোহণের সরঞ্জাম, ট্রেকিং বা রক ক্লাইম্বিংয়ের জন্য যা কিছু দরকার তা সবই পাওয়া যাচ্ছে এখানে। দামও কাঠমান্ডু থেকে বেশ কম। সব জায়গায় সেল চলছে। 50% বা 60% ডিসকাউন্টে বিক্রি হচ্ছে প্রায় সব কিছু। বিভোর এটা ওটার দাম করে বেড়াচ্ছে। ধারা বলল। একবার বরং বাসায় কল করি, সবাইকে জানাই আমরা কোথায় আছি। বিভোর বলল। করো, আমিও করি। পরিবারের সাথে কথা শেষ করে আবারও ঘুরে ঘুরে দেখতে থাকে বাজার। এখানে ফোন চার্জ 100 টাকা প্রতি মিনিটে, আর ইন্টারনেট 10 টাকা প্রতি মিনিট। চারিপাশে বড় বড় হোটেল, সেখানে বিদেশিদের জন্য নানা রকম প্রমোদের ব্যবস্থা। সন্ধ্যার কিছুক্ষণ পার হতেই বাইরে হালকা হাওয়া শুরু হয়, সঙ্গে বাড়তে থাকে ঠান্ডা। প্রায় 2টো হোটেলে ফিরে সবাই। 9টার মধ্যে ডিনার শেষ করে সবাই রুমে চলে আসে। এরই মধ্যে রুমে জেম্বা আসে। বিভোর হেসে জড়িয়ে ধরে জেম্বাকে। জেম্বা বলল। কাল আমরা সংকোচে যাব বেশি উচ্চতায় চলাচল করে ধাতস্থ হওয়ার জন্য। বিভোর বলল। ঠিক আছে। ব্রেকফাস্ট দ্রুত সারবে। আচ্ছা, ফজলুল ভাইয়ার প্রভাস দাকে বলা হয়েছে নাকি আমি বলবো? বলে দিয়েছি আসিস। স্যাংবোচাতে একটা ছোট্ট এয়ার স্ট্রিপ আছে। সেখানে ওদের সব মালপত্র আসার কথা। আরও 2-3 দিন হয়তো এই নামচে বাজারে তাদের থেকে যেতে হবে, কারণ সব মালপত্র এখনো এসে পৌঁছায়নি। ব্রেকফাস্ট সেরে 8টা নাগাদ ওরা বের হলো। হাতে ওয়াকিং স্টিক, পিঠে নাসপ্যাক, তাতে অল্প কিছু খাবার আর জল। বেশ চওড়া খাড়া পথ। কিছু দূর গিয়ে ডান দিকে বেরিয়ে গেছে এভারেস্ট বেস ক্যাম্পের পথ। কিন্তু ওরা এগোচ্ছে খাড়া উপরে। উঠতে উঠতে সবাই খেয়াল করে মাথার উপরে ছোট্ট প্লেন উঠছে। জেম্বা বলল। ওপরে আছে এয়ার টিপ, সেখানেই মালপত্র আসবে।
কিছুক্ষণ পর 9টা নাগাদ ওরা পৌঁছে এয়ার স্ট্রিপে। গিয়ে দেখে কিছুক্ষণ আগে যে প্লেনটা দেখেছিল সেটা এখন মাল নামাচ্ছে। মালপত্র দেখতে জেম্বা ওদিকে ছুটলো। মালপত্র নামানো শেষে ফের উড়ে গেল প্লেনটি। যাত্রী নয়, শুধু মাল বহন করায় এই প্লেনের কাজ। বিভোরদের অর্ধেক মাল এসেছে। মালপত্র এক জায়গায় রেখে আরেকটু উপরে উঠলো ওরা। জেম্বা বলল, ওপরে একটা খুব সুন্দর হোটেল আছে, এভারেস্ট ভিউ হোটেল। ওখান থেকে মাউন্ট এভারেস্টের খুব সুন্দর স্পষ্ট দেখা যায়। বড় বড় জুনিপারের জঙ্গলের মধ্য দিয়ে হালকা ঢালের পথ। একটু উপরে উঠে রাস্তা প্রায় সমতল। ওঠার পথে ধারা বার কয়েক পিছল খেয়েছে। সবসময়ের মতো বিভোর আগলে রেখেছে। এভারেস্টে ভিউ হোটেলটি বেশ সুন্দর করে সাজানো। এখানে সবই সুন্দর, যেদিকে চোখ যায় সৌন্দর্যের খেলা শুধু। হোটেল ছাড়িয়ে আরও কিছু দূর এগোনোর পর দেখা গেল রডোডেনড্রনের জঙ্গল। রডোডেনড্রনের জঙ্গলের ফাঁক দিয়ে দেখা মিলে দুটি গ্রামের। গ্রাম দুটির নাম খুমজুম আর খুনেদ। 2:30 হোটেলে ফেরা হয়। ফিরি লাঞ্চ সেরে নেয় ওরা। জলের অভাব রয়েছে এখানে। গোসলের ব্যবস্থা নেই, বলতে গেলে গোসল মোটামুটি বারণ। অগত্যা ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছে সন্তুষ্ট থাকতে হচ্ছে। ধারা কমফোর্টারের ভেতর শুয়ে আছে। বিভোর পাশে বসে ল্যাপটপে কিছু করছে। ধারা প্রশ্ন করলো, ল্যাপটপ এনেছো কেন? সময় কাটানোর জন্য। সময় কাটানোর জন্য কি আমি নেই? বিভোর তাকায়, অদ্ভুত মুগ্ধকর সেই দৃষ্টি। বলল, তোমাকে দিয়ে সময় কাটাবো? ধারা থতমত খেয়ে যায়, দৃষ্টি অস্থির হয়ে পড়ে। বলে, না থাক, ল্যাপটপে যা করছো করো, আমি ঘুমাই। ধারা মুখ লুকোয়। বিভোর মৃদু হাসলো। 24 ঘন্টা হাঁটা লাগবে না, তাই প্রায় সব অভিযাত্রী সময় কাটানোর জন্য এটা ওটা নিয়ে আসে। বেস ক্যাম্পেও একটা না অনেক দিন থাকতে হবে। অবশ্য বেস ক্যাম্পের দলের বারবিকিউ পার্টি হয়। সময়টা ভালোই কাটে। সব ভয়ভীতি উত্তেজনা তো এভারেস্ট নিয়ে। এর পরের দিনে সকাল দুপুর মিউজিয়াম, সাগরমাতা জাতীয় উদ্যান ঘোরাঘুরি করে কাটলো। জেম্বা স্যাংবোচে যায় মালপত্রের খোঁজে। কিছু এসেছে, আরও কিছু রয়েছে। সাগরমাতা জাতীয় উদ্যান পৃথিবীর সর্বোচ্চ জাতীয় উদ্যান। এটি রয়েছে 3000 মিটারেরও অধিক উচ্চতা। এর মধ্যে অবস্থান করছে এভারেস্ট সহ 3টি 8000 শৃঙ্গ। এর এক অংশ জঙ্গল, যেখানে বিলুপ্তপ্রায় সব প্রাণী রয়েছে। বিকেলে শুক্রবার এখানে অনেক বড় হাট বসে। আজ সেই শুভ শুক্রবার। বিভোর ধারাকে নিয়ে হাট ঘুরতে আসে। কি নেই সেই হাটে? সবজি, মাছ, মাংস, কাঁচামাল, মুদির জিনিসপত্র সব রয়েছে। ধারা হাঁটতে হাঁটতে বলল, এসব দেখে আমার ইচ্ছে জাগলো একটা। কি ইচ্ছে? শ্বশুর শাশুড়ি নিয়ে যখন আবার সংসার হবে, তখন তুমি বাজার করতে যাবে ভোরবেলা, 2 হাতে 4টা ব্যাগ নিয়ে ঘেমে নিয়ে বাড়ি ফিরবে। আমি আমার শাড়ির আঁচল দিয়ে তোমার কপালের ঘাম মুছে দেব। এরপর বাজারের ব্যাগ থেকে সবকিছু সুন্দর করে বের করে রান্না করব। কি সুন্দর না? বিভোর হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সন্ধ্যার দিকে ফজলুল, প্রভাস, বিভোর আড্ডায় বসলো। আড্ডার টপিক ম্যালোরি, হিলারি এবং তেনজিং, যাদের নাম এভারেস্টের পাশে জলজল করে জলে। ধারা ঘুমিয়েছে সেই সন্ধ্যায়। বিভোর 10টার দিকে ল্যাপটপ বন্ধ করে ঘুমাবার প্রস্তুতি নেয়। চোখটা যখন লেগে আসে তখনই ধারার ডাক। বিভোর ঘুম কাতুরে কণ্ঠে বলল, কি হয়েছে? ধারা বলল, ঘুম পাচ্ছে না আমার। বিভোর ধারা চুলে মুখ গুজে বলল, সন্ধ্যা থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছ, ঘুম পাবে কেমনে? আমাকে ঘুমাতে দাও। দেব না ঘুমাতে। বিভোরের সারা নেই, ঘুমিয়ে পড়েছে। ধারা কাতুকুতু দিতে বিভোর ছিটকে দূরে সরে যায়। ধারা খিলখিল করে হেসে ওঠে। বিভোর কাঁদো কাঁদো হয়ে বলল, প্লিজ ঘুমাই। কথা শেষ করে চোখ বুজে। ধারার বেশ লাগছে বিভোরকে জ্বালাতে। আবারও কাতুকুতি দেয়। বিভোর উঠে বসে। ধারাও সামনে বসে চোখ টিপে হাসে। এরপর বলে, আমি জেগে আছি, তুমিও জেগে থাকবা। বিভোর চোখ বুজে কিভাবে। এরপর ধারাকে নিয়ে শুয়ে পড়ে। ধারার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বলে, খুব ঘুম পেয়েছে, প্লিজ ঘুমাই। বিভোরের ঘুম ঘুম কণ্ঠটা ধারার দারুণ লাগছে, কিন্তু আর জ্বালাতে মন মানছে না। বেচারা ঘুমাক। ধারা বিভোরের চুলে বিলি কেটে দেয়। বিভোর তখন ঘুমে। বিভোর পার হয়ে যায় ঘন্টাখানেক। ধারার কিছুতে ঘুম আসছে না। কানে আসছে কান্নার আওয়াজ। মেয়েটি আবারও কাছে। কি বেদনাদায়ক সেই কান্না। ধারাকে কাঁপিয়ে তুলে। ধারা বিভোরের মাথাটা সাবধানে বালিশে রাখে। জ্যাকেট পরে সেই মেয়েটা রুমের সামনে আসে। ভেতর থেকে দরজাটা বন্ধ। ধারার খুব ইচ্ছে করছে মেয়েটার সম্পর্কে জানতে। সাহস নিয়ে ধারা দরজায় টোকা দেয়। ওপাশের কান্না থেমে যায়। কয়েক সেকেন্ড পার হয়। দরজা খোলার আওয়াজ আসছে। দরজা খুলছে। নীল চোখের মেয়েটি ছুরি হাতে দাঁড়িয়ে। ধারা ভয় পেয়ে যায়। ধারাকে দেখে মেয়েটি ছুরি নামিয়ে নেয়। কৌতূহল দৃষ্টি নিয়ে তাকায়। ধারা কি বলবে বুঝে উঠতে পারছে না। আমতা আমতা করে ইংলিশে বলল, তুমি কাঁদছিলে? আচ্ছা আচ্ছা, আছি, আমি আছি। ধারা ঘুরে দাঁড়ায়। আবার ফিরে তাকায়। প্রশ্ন করে, তোমার নাম কি? মেয়েটা প্রাণহীন কণ্ঠে শীতল গলায় বলল, লরা গুহার। ও ঠিক আছে ঠিক আছে। কথা শেষ করে দ্রুত রুমে ফেরার জন্য পা বাড়ায় ধারা। তখন লড়া হাত ধরে আটকায়। স্পষ্ট ইংলিশ ভাষায় বলল, তুমি বোধহয় অন্য কিছু জানতে এসেছিলে। ধারা সাহস পায়, মাথা নাড়ায়। লড়া হাত ছেড়ে বলল, ভেতরে আসো।
ধারা রুমে ঢুকতেই লড়া দরজা বন্ধ করে দেয়। ধারা লড়াকে আগাগোড়া দেখে অসম্ভব সুন্দর, তবে চোখের নিচে কালি জমেছে। ফর্সা মুখটায় তা বড্ড বেমানান লাগছে। লড়া ধারা সোজাসুজি বসে। ধারা কিছু বলার পূর্বেই লড়া বলল। আমার কান্নার কারণ জানতে এসেছো? ধারা অবাক হয় না, শুধু মাথা নাড়ায়। উৎসুক হয়ে তাকিয়ে আছে সে লড়ার দিকে। লড়া একটা ছবি বের করে ধারার সামনে ধরে, সুদর্শন এক যুবকের ছবি। ধারা লড়ার চোখের দিকে তাকায়। লড়ার চোখ দুটি ভিজে আসছে। ধরা গলায় লড়া বলে, আমার ক্রিস, আমাদের বিয়ের কথা ছিল। ক্রিসের স্বপ্ন ছিল এভারেস্ট জয় করা। ফিরেই আমাকে বিয়ে করবে কথা দিয়েছিল। আমি ওই 1 বছর অপেক্ষা করেছি, ফেরেনি ও। ওই ওই এভারেস্ট রেখে দিয়েছে আমার ক্রিসকে। লড়া দম নেয়। ধরা হতবিহ্বল। লড়া আবারও বলে, আমি খুঁজতে এসেছি ক্রিসকে। এভারেস্টেই আছে ও, বরফের তলদেশে, কিন্তু আছে ও এভারেস্টেই। লড়া বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। কি যন্ত্রণা সেই কান্নায়, কি কষ্ট। ধারার বুকটায় চিনচিন ব্যথা হচ্ছে। কেন হচ্ছে? লড়াকে সান্ত্বনা দেওয়ার কথা তার, অথচ সেই কাছে। কিছু না বলে লড়ার রুম থেকে বেরিয়ে পড়ে সে। রুমে এসে বিভোরের বুকে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। বুকটা কাঁপছে, ওঠানামা করছে দ্রুত গতিতে, শরীরটা কাঁপছে। ঘুমন্ত বিভোরকে দুহাতে খামচে ধরে, অজস্র চুমুতে ভরিয়ে দেয় চোখ মুখ। বিভোর চোখ তুলে তাকায়। লারার ভাবভঙ্গি অস্বাভাবিক ঠেকছে। সে ধারার মুখ ছুঁয়ে প্রশ্ন করে। ধারা, কি হয়েছে? ধারা চোখ খুলে তাকায়। চোখ দুটি টকটকে লাল। বিভোরের ঘুম ছুটে যায়। ধারার উপর ঝুঁকে বলল। কাঁদছো কেন? কি হয়েছে? বিভোরের কোমল ছোঁয়া পেয়ে ধারা ফুপিয়ে কেঁদে উঠল। বিভোরকে শক্ত করে জড়িয়ে ধরে বিভোর হতবাক। ধারা ফোপাচ্ছে। বিভোর বারবার প্রশ্ন করছে কি হয়েছে। ধারা কিছু বলছে না, শুধু কাঁদছে। একসময় কান্না ভেজা কণ্ঠে ধারা বলল, আমি তোমায় খুব ভালোবাসি, খুব। বিভোর আর জিজ্ঞাসা করেনি কেন কাঁদলো ধারা। ধারা বলতে চাইলে এমনিই বলবে। আপাতত শান্ত হওয়া দরকার। বিভোর ধারার মাথায় বিলি কাটে। ধীরে ধীরে শান্ত হয়। কিছু মুহূর্তের ব্যবধানে ঘুমে তলিয়ে যায়। বিভোরের মাথা ব্যথায় ভনভন করছে। ধারার কপালে চুমু দিয়ে কমফোর্টার টেনে চোখ বুজে। ঘুম ভাঙে ফজলুলে ডাকে। দরজায় কড়া নাড়ছে অনেকক্ষণ। বিভোর দুলে দুলে হেঁটে এসে দরজা খুলল। এরপর ঘুম কাতুরে কণ্ঠে বলল, গুড মর্নিং ফজলুল ভাই। গুড মর্নিং। অন্যদিন 6টায় ওঠো, আজ 8টা বেজে গেল ওঠোনি, তাই ডাকতে আসলাম। থ্যাংক ইউ ভাই, ভালো করেছেন, নয়তো উঠতে আরও সময় পার হয়ে যেত। আমার আর প্রবাসের ব্রেকফাস্ট শেষ, তোমরা খেয়ে নিও। আচ্ছা ভাই। ফজলুল চলে যায়। বিভোর এলোমেলো পা ফেলে বিছানায় এসে শুয়ে পড়ে। 2 মিনিট পর জোর করে শরীরটা বিছানা থেকে তুলে পর্দা সরিয়ে দেয়। ঝপাত করে আলো এসে পড়ে ধারার চোখে মুখে। ধারা চোখ খুলে আড়মোড়া ভেঙে বিভোরকে ডাকে। বিভোর ওয়াশরুম থেকে জবাব দেয়। দ্রুত উঠুন প্রিন্সেস, আমাদের রাজ্য পরিদর্শনে বের হতে হবে। ধারা মিষ্টি করে হাসে। বিভোর এত আদর করে কেন কথা বলে মনটা ভরে যায়। ধারা উঠে বসে জবাব দেয়। একবার রানী সাহেবা, একবার প্রিন্সেস। আচ্ছা কয়টা বাজে গো? বিভোর জবাব দেয়। 8টা। এ মা, এত বেলা! 9টার মধ্যে ব্রেকফাস্ট শেষ হয়। এরপর বের হয়। চলে আসে ক্যাংজুমা থেকে সামনে দেখা যায় এভারেস্ট, আদামব্লাম, লোৎসে। আর পিছন দিকে ক্যান্টেগা, কুসুম কাংরি অসামান্য সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে একের পর এক শৃঙ্গ। কত কাছাকাছি এভারেস্ট, তবুও এখনো কত পথ বাকি। ক্যাংজুমা থেকে নামতে নামতে ওরা তেসিং এসে পৌঁছায়। এরপর অনেকটা নেমে এসে ঝুলন্ত ব্রিজ দিয়ে দুধকষি পেরোয়। আরও কিছুটা উঠে আসার পর এলো এক চৌমাথা। এরপরই শুরু হয় একটানা চড়াই। ওরা পাকদণ্ডি বেয়ে 3860 মিটার উচ্চতার ট্যাংবোচেতে পৌঁছালো 1টা নাগাদ। টানা 4 ঘন্টা এক নাগারে হাঁটা হয়েছে। ট্যাংবোচের প্রবেশদ্বার পেরিয়ে একটা চড়তেন। আরেকটু এগিয়ে বাদিকে বৌদ্ধ গুম্ফা। এখানে কিছু খেয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাদ সাধলো ধুলো। ইয়াক চলেছে ধুলো উড়িয়ে। শুরু হয় ধুলোজ্বর। অগত্যা খাওয়া স্থগিত। আবারও হাঁটা। রডোডেনড্রনে ঘেরা মায়াবী পথ বেয়ে নামতে নামতে আধা ঘন্টা পৌঁছে যায় দেউচে। লাঞ্চ করতে উঠে রডোডেনড্রনের হোটেলে। আরও কিছুটা সময় লাগবে রান্না শেষ হতে। শুনে সুসজ্জিত লাউঞ্জে যে যার মতো লম্বা হয়ে শুয়ে পড়ে। ক্লান্তিতে বিভোর ঘুমিয়ে পড়ে। ধারা সজাগ, তবে চোখ বুজে বিশ্রাম নিচ্ছে। জেম্বার ডাকে উঠে মসুর ডাল আর পাঁপড় ভাজা দিয়ে আনন্দ করে 4 জনই পেট ভরে ভাত খেলো। হোটেলের রুম খুলে দিল মালকিন। রুমে ঢুকে আবার সবাই চোখ বুজে ঘুমিয়েও পড়ে। ঘুম থেকে উঠে দেখা গেল হাতে এখনো প্রচুর সময়, তাই এগিয়ে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়। ভরা পেটে আলসেমি করে হাঁটছে ফজলুল, প্রভাস, বিভোর, ধারা। ধারা বারবার বলছে, ধুর, ভাত খাওয়ার পর হাঁটা যায়? বিভোর বলল। কিছু করার নেই, হাঁটো। প্রভাস বলল। শরীরটা তুলতুলে বিছানা চাইছে, ঘুম পাচ্ছে। ফজলুল প্রভাসের কথার পিছনে বলল, আমারও দাদা। দুধকষি সরে গেছে। রাস্তা এখন
রাস্তা এখন ইমজাখোলা বরাবর। লুকলা থেকে সোজা উত্তর দিকে হেঁটে ওরা পৌঁছেছে নামচে বাজার। এরপর থেকে হাঁটছে উত্তর পূর্ব দিক বরাবর। নামচে বাজার থেকে উত্তর পূর্বে ট্যাংবোচে, সেখান থেকে আরও উত্তর পূর্বে দেউচে, তারও উত্তর পূর্বে প্যাংবোচে। প্যাংবোচে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5টা বেজে যায়। সারাদিন হেঁটে প্রায় সবাই পরিশ্রান্ত। ধারার ক্লান্ত চোখ দুটি লড়াকে খুঁজছে। ওরা আগেই হয়তো রওনা দিয়েছে। গ্রামের প্রায় শেষ প্রান্তের ভিউ হোটেলে এসে একটু বিশ্রাম করে এরপর গ্রামটা দেখতে বের হয়। সন্ধ্যা নামার আরও ঘণ্টাখানেক বাকি। তখন রবিবার 9 এপ্রিল। প্রথমে ওরা বৌদ্ধ গুম্ফায় আসে। প্যাংবোচে থেকে বেশ খানিকটা উপরে গ্রামের মাথায় এই গুম্ফাটি। বড় বড় ফার গাছ, ফুলে ভরা রডনডেনড্রন, মাঝখান দিয়ে গুম্ফায় যাওয়ার পথ হালকা চড়াই। এখানে পূজা করার ব্যবস্থা রয়েছে। ভিন্ন ধর্মের অভিযাত্রীরা ঘণ্টা ধরে পূজা করলো। পুজো পর্ব মিটলে 8:30 নাগাদ হোটেলে ফিরে ব্রেকফাস্ট সেরে 9:30 বেরিয়ে পড়ে আবার। ইমজাখোলা বরাবর হাঁটতে থাকে সবাই। লড়ার দেখা পেয়েছে ধারা। কিছুটা দূরত্ব রেখে লড়া হাঁটছে। লড়াকে দেখলে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। 40 মিনিট পর পৌঁছালো সোমরে গ্রামে। কিছু ঘরবাড়ি, কয়েকটা হোটেল নিয়ে ছোট গ্রাম সোমরে। উচ্চতা 4010 মিটার। গ্রামে দাঁড়ালো না ওরা। গ্রাম ছাড়িয়ে একটু এগিয়ে ছোট একটা ব্রিজ দিয়ে নালা পেরোলো। নালাটা আবার ইমজাখোলা নদীতে গিয়ে মিশেছে শেষমেশ। কিছুটা এগিয়ে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে। বাঁদিকে ফেরিচের পথ ছেড়ে ডান দিকের ঢুকার পর দেখা গেল আমাদাবলাম ওদের একদম ডান দিকে। আস্তে আস্তে কেমন বদলে যাচ্ছে তার রূপ। যত এগোনো হচ্ছে আমাদাবলাম ধরা দিচ্ছে নিত্য নতুন রঙে, মন ভুলানো রূপে। উত্তর পূর্ব দিক বরাবর হাঁটতে হাঁটতে 2.5 ঘন্টা পথ পাড়ি দিয়ে ওরা পৌঁছালো ডিংবোচে। উচ্চতা 4243 মিটার। এখানকার ইমজা ভ্যালি হোটেলে দলটি উঠল। আকাশে তখন ঝলমলে রোদ। বাইরে বেশ খানিকটা জায়গা পাথর দিয়ে পাঁচিলের মতো করে ঘেরা। সেখানে বসার ব্যবস্থা, হাত মুখ ধোয়ার ব্যবস্থা। রোদ দূরে বসে পড়ে সদল বলে। তারপর লাঞ্চ। এরপর আবার সেই আদুরে রোদে গা এলিয়ে বসে আড্ডা। একসময় মেঘ এসে ঢেকে দিল রোদ। শুরু হলো হালকা ঝিরঝিরে তুষারপাত। যে যার মতো রুমে এসে গা ঢাকা দেয়। বিকেলে যথারীতি বিভোর, ধারা, ফজলুল বের হয়। প্রভাস বেরোবে না, সে ঘুমাচ্ছে। লড়া বের হয় তখন। ধারা হাত নাড়িয়ে হাই দেয়। লড়া এগিয়ে আসে। পিছন পিছন আরেকজন বিদেশি যুবককে আসতে দেখা যায়। যুবক নিজ ইচ্ছায় এসে বলল, তোমরা কি বের হচ্ছ? আমি কি সাথে আসতে পারি? বিভোর হেসে বলল, শিওর। কথায় কথায় জানা গেল যুবকটি একজন ট্র্যাকার। সে এভারেস্ট যাচ্ছে না, বেস ক্যাম্প অবধি যাচ্ছে। নাম আমান্ডা, কানাডা থেকে এসেছে। 5 জন একটা রেস্তোরাঁয় আসলো। চা হাতে নিয়ে চলে কিছু সময় আড্ডা। রেস্তোরাঁ থেকে বেরিয়ে নদীর পাশে হাঁটে। ছোটখাটো পর্বত, চারিদিকে মেঘলা আকাশ, মাঝে মাঝে হচ্ছে তুষারপাত। লড়ার সাথে কথা বলে ধারা জানতে পারে লড়া ওর চেয়ে 10 বছর সিনিয়র। অথচ সে ভেবেছে তার চেয়ে ছোট হলেও হতে পারে। ধারা বিভোরের পাশ ঘেঁষে দাঁড়ায়। বিভোর তাকায়। ধারা কাচুমাচু হয়ে বলল, আমি কি বুড়ি হয়ে গেছি? বিভোর খ্যাক করে উঠল। তারপর বলল, তা হতে যাবা কেন? আমার বয়স 24-এ চলে যাবে কয়দিন পর। কাউকে যদি বলি আমার বয়স অনুমান করতে, তখন 21-22 বলে। মানে আমাকে দেখতে 2 বছর কম বয়সী মনে হয়, আর অন্যদের বয়স 33-34। তবুও দেখে মনে হয় 18 বছর বয়সী। ধারার কথা শুনে বিভোরের খুব হাসি পায়, কিন্তু ধারাকে সিরিয়াস মনে হচ্ছে। হাসলে নির্ঘাত ফাঁসি। বিভোর সান্ত্বনা দিয়ে বলল, বিদেশিরা এমনই, বাদ দাও। আমিও বুড়া, তুমিও বুড়ি, মিলে গেছে। কথা শেষ করে বিভোর জিভ কাটে। ধারা চোয়াল শক্ত করে বলল, আমাকে বুড়ি বললা? বিভোর কিছু বলার পূর্বে ধারা জায়গা থেকে দ্রুত গতিতে সরে যায়। ধারাকে অনুসরণ করে বিভোর তাকায়, দেখে লড়া পা ফসকে পড়ে যাচ্ছিল। ধারা দ্রুত লড়ার জ্যাকেট টেনে ধরে। এরপর ফজলুল আমান্ডার সহযোগিতায় উপরে তুলে আনে। ওরা একটা পর্বতের চূড়া ধরে হাঁটছিল। নিচে ইমজাখোলা নদী। আরেকটু হলে লড়া নদীতে হারিয়ে যেত। জানতে পারে লড়া সাঁতার জানে না। কি ভয়াবহ বিপদ গেল। বিভোর ধারার কাজে ভীষণ খুশি হয়। ধারার পাশ কেটে হাঁটার সময় ইচ্ছে করে পড়ে যাওয়ার ভান ধরে। ধারার বুক সেকেন্ডে কেঁপে উঠল। দ্রুত বিভোরের হাত চেপে ধরে বিভোর হাসলো। ভ্রুজোড়া এদিক ওদিক নাড়িয়ে বলল, হিরোইন থাকতে হিরো পানিতে পড়ে যাবে, এই তো অসম্ভব দেখছি। ধারা ভ্রু কুচকে ফেলে। বিভোরের হাত ছেড়ে দেয়। বিভোর টাল সামলাতে না পেরে সত্যি সত্যি পড়ে যাচ্ছিল। দ্রুত সামলে নেয় নিজেকে। এরপর বলে, আরে ছাড়লে কেন, পড়ে যেতাম তো। ধারা নবাবি চালে বলে, যেতে আই ডোন্ট কেয়ার। কথা শেষ করে ধারা সামনে এগোয়। বিভোর হাঁ করে তাকায়। ধারা পিছনে ঘুরে তাকিয়ে হাসে। বিভোরও হাসে। দৌড়ে ধারার পাশে আসে। সূর্যাস্তের আগেই হোটেলে ফিরে 5 জন। ফিরে আবার চা, প্রতি কাপ 50 টাকা। 8টার মধ্যে ডিনার সেরে ফেলে। আগামীকাল ওদের থোকলা যেতে হবে। অন্য সব ট্র্যাকাররা প্যাংবোচে থেকে সোমরে দিয়ে ফেরিচে হয়ে থোকলা যায়। থোকলা থেকে পৌঁছায় এভারেস্ট বেস ক্যাম্পে। কেউ ডিংবোচে আসে না। বিভোরদের দলসহ 2টি দল ডিংবোচে এসেছে, কারণ 3টি দলের কিছু মালপত্র এখনও আসেনি। এসব মালপত্র গিয়ে ওখানে পৌঁছাবে, গোছগাছাবে। বেস ক্যাম্প স্থাপন করতে সময় লাগবে, তাই দেরি করে পৌঁছানোই ভালো। ঘোরাও হয়ে গেল। তাছাড়া আবহাওয়ার সঙ্গে তাপমাত্রার সঙ্গে একটু বেশি অভ্যস্ত হওয়ার সুবিধা পাওয়া গেল।
10 এপ্রিল সকাল 9টায় হাঁটা শুরু হলো, 6:30টায় বেডটি, 8টায় প্যানকেক চাপাতি টিবেটিয়ান ব্রেড ডিম সিদ্ধ দিয়ে ব্রেকফাস্ট। পথ প্রথমে পশ্চিম দিক বরাবর, সেই পথ ধরে অনেকটা হেঁটে ডিঙ্গোচের মাথায় উঠে আসে, মাঝে মাঝে চড়তেন। 2.5 ঘন্টা হেঁটে পৌঁছালো থোকলা। ঢোকার ঠিক আগে শ্রান্ত পথিকদের অভিবাদন জানালো একটা ঝোড়া খুম্বু খোলা। এটা খুম্বু হিমবাহ থেকে বেরিয়ে এসেছে। এখানে একটাই বড় হোটেল আছে, নাম থোকলা থোকলা। কম হাঁটা হয়েছে, তবুও সবাই সিদ্ধান্ত নেয় আজ এখানেই থাকবে। 12টার মধ্যে লাঞ্চ সেরে বাইরে এসে দেখে এখানে পৌঁছেছে অজস্র টাকার। কেউ উপর থেকে নামার পথে এখানে এসেছে, কেউ নিচ থেকে ওঠার পথে খাওয়া সেরে দিচ্ছে, আবার কেউ থেকে যাচ্ছে। সব মিলে বেশ জমজমাট হোটেল থোকলা থোকলা। বিকেলে এলো গরজ, বিভোরদের রাঁধুনি। গরজ আজ ভোরবেলা সাংবোচে থেকে ইয়াক নিয়ে বেরিয়েছে। একটানা এসে ইয়াকগুলোকে ফিরেছে তেজ ছেড়ে দিয়ে এইটুকু হেঁটে চলে এসেছে। কাল আবারও ইয়াক নিয়ে সোজা বেস ক্যাম্পে পৌঁছা যাবে। পাশাং শেরপা আজই বেস ক্যাম্পে পৌঁছে গেছে। এরপর দিন আজকের পথ সামান্য। থোকলা থেকে লোবুচে 4620 মিটার থেকে 4910 মিটার উচ্চতায় পৌঁছানো প্রথমে টানা চড়ায়। সেই পথে ইতিমধ্যে কয়েকজন যাওয়া আসা শুরু করেছে। পাথর বালি ছড়ানো মাটির পথ, তার উপর গতকাল রাতে অনেক বরফ পড়েছে, তাই খুব সাবধানে চলতে হচ্ছে। এরপর রোদ বেড়ে গেলে বরফ গলা শুরু হবে, পথ পিছল হবে। টানা 45 মিনিট প্রাণান্তকর চড়াই ভেঙে ওরা উঠে এলো একটা ময়দানে। চারিপাশে অনেক চড়তেন, প্রচুর স্মৃতিফলক। ধারা কিছু একটা দেখিয়ে বলল। প্রেয়ার ফ্ল্যাগ টাঙানো না? বিভোর বলল, হুম। এই স্মৃতিফলকগুলি সবই মৃত এভারেস্ট যাত্রীদের স্মরণে নির্মিত। এগুলো দেখে সবার মন খারাপ হয়ে গেল। এই মৃত মানুষগুলোর শেষ দিনগুলির সঙ্গে ওদের আজকের দিনের কোনো পার্থক্য নেই। এরা যে উদ্দেশ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে এখানে এসেছিল, সেই একই লক্ষ্য নিয়ে, একই শৃঙ্গজয়ের স্বপ্ন চোখে নিয়ে ওরা এগিয়ে চলছে। সবাই চুপ হয়ে যায়। বিভোরের বুকটা হাহাকার করে ওঠে। মাকে আবার ফিরে গিয়ে দেখার সুযোগ হবে হবে একটা কয়েক বছরের সংসার। ধারাকে নিয়ে বিভোর ধারার দিকে তাকায়, ধারাও তাকায়। ধারার চোখে জল, মৃত্যু পিছন পিছন ঘুরছে মনে হচ্ছে, ভয় লাগছে খুব। বিভোর ধারার কপালে চুমু দিয়ে বলে, কিছু হবে না, মনকে শক্ত করো। সমস্ত স্মৃতিফলকগুলির মধ্যে একটা সবচেয়ে বড়। বিভোরের আগে এখানে আসেনি, ধারা জানে, তবু স্বভাবগত প্রশ্ন করে। বড় স্মৃতিফলকটি কার? বিভোরের আগে জেম্বা বলল, বুবুসিরি শেরপার। উনি 16 ঘন্টা 56 মিনিটের মধ্যে এভারেস্ট শৃঙ্গে পৌঁছে আবার নেমে এসেছিলেন। তখন এটাই ছিল দ্রুততম আরোহণের রেকর্ড। মৃত্যুর আগে 10 বার এভারেস্ট জয় করেছে। একবার একটানা 21 ঘন্টা এভারেস্টের চূড়ায় থেকেছিলেন, আর ওনার মৃত্যুও হয় এভারেস্টেই। ছবি তোলার সময় পিছতে পিছতে অজান্তেই পড়ে যান স্ক্রিভাসে। ধারা কিছু বলল না। বাবুছিরি শেরপা স্মৃতিফলকের পাশে এসে বসে সে। তারপর আবারও হাঁটা, এবার পাহাড়ের ঢাল বেয়ে হালকা চড়ায়। কালকে তুষারপাত পুরো রাস্তাটাকে ঢেকে দিয়েছে বরফে। সামনের 3 দিকে বিভিন্ন শৃঙ্গ আর গিরিশিরা দিয়ে ঘেরা। মাত্র 11:30 বাজে। আজই গোরখোসেপ চলে যাওয়া যেত। এখান থেকে মাত্র 2 ঘন্টার পথ। এভারেস্ট বেস ক্যাম্পে পাসাংরা এখনও ক্যাম্প প্রতিষ্ঠা করে উঠতে পারেনি। এখন চলে গেলে ওদেরও সমস্যা বিভোরদের। তাই সিদ্ধান্ত হলো আজ লোবুচেতেই থেকে যাওয়ার। হোটেলে রুম নিল। এই হোটেলে মাছ পেয়ে আহ্লাদে আটখানা সবাই। বাঙালির স্বাদ তো মাছে ভাতে। রাতটা কাটে খুব ভালো। ভূতের মুভি দেখে। ধারা ভূত খুব ভয় পায়। মাকড়াসার মতো বিভোরের বুক খামচে ধরে এক চোখ বন্ধ রেখে মুভি দেখছে। ধারার কাণ্ড দেখে বিভোরের সে কি হাসি। সকাল 8টা থেকে হাঁটা শুরু হয়। পর্বত পরিবৃত হয়ে পাকদণ্ডি বেয়ে চলতে থাকে সবাই। চারিপাশে নাম না জানা অসংখ্য শৃঙ্গ নয়ন ভোলানো রূপ নিয়ে দাঁড়িয়ে। সমস্ত শৃঙ্গর মধ্যে সবচেয়ে ডান দিকে আছে সুন্দরী নুপৎসে। এখানে হরেক রকমের পাখি চোখে পড়ছে। 11টা নাগাদ পৌঁছালো গোরখসেপ। লাঞ্চ সেরে 12টায় আবারও হাঁটা শুরু। গোরখসেপের পাশাপাশি 2টি হোটেল। সেই হোটেল ছেড়ে নামতেই সুন্দর ময়দান। রাস্তা ছেড়ে চলে গেছে সোজা বেস ক্যাম্পের দিকে। গোরখসেপের হোটেলগুলো ছাড়িয়ে একটা ময়দান মতন জায়গা। সেখান থেকে বাদিকে যে পথ চলে গেছে সেটা পৌঁছেছে কালাপাথর। বেস ক্যাম্প থেকে এভারেস্ট দেখা যায় না, এই কালাপাথর থেকে এভারেস্ট দেখা যায় স্পষ্ট। এভারেস্টের যত ছবি তোলা হয় সব এই কালাপাথর জায়গাটা থেকে। সামনে এগোতে এগোতে এভারেস্ট চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে। শরীর বয়ে যাচ্ছে অদ্ভুত অনুভূতি। সবার মনে একই আশঙ্কা, ছুতে কি পারবো এভারেস্টের চূড়া? ঘণ্টাখানেক হেঁটে চলার পর দূরে খুম্বু
গ্লেসিয়ারের দিকে তাকালেই চোখে পড়ে অনেকটা জায়গা জুড়ে প্রচুর তাঁবু। আরও আধা ঘন্টা হাঁটার পর ওরা আসে খুম্বু গ্লেসিয়ারের উপর। দেখা মিলে পাথরের উপর পাথর সাজে, তাতে অনেক প্রেয়ার ফ্ল্যাগ এবং বিভিন্ন দেশের পতাকা জড়িয়ে রাখা। তার উপর একটা বোর্ডে লেখা এভারেস্ট বেস ক্যাম্প। অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পাতা আছে রং বেরঙের অজস্র তাঁবু। এভারেস্ট অভিযাত্রীদের তাঁবু। ধারা বিভোরের এক হাত শক্ত করে চেপে ধরে বেস ক্যাম্পের দিকে তাকিয়ে ঘোর নিয়ে বলল। মৃত্যু এবং স্বপ্ন পূরণের খুব কাছাকাছি চলে এসেছি আমরা। বিভোর বাহু ডোরে ধারাকে টেনে নিয়ে বলে। মৃত্যু তাড়া করবেই, আমাদের দৌড়াতে হবে। এজন্য দরকার শারীরিক ও মানসিক শক্তি। আমার রগে রগে শিরশির অনুভূতি হচ্ছে, উত্তেজনায় গলা শুকিয়ে আসছে আমার। শান্ত হও পাগলি। গ্লোজিয়াদের মাঝে বেশ খানিকটা নিচু অঞ্চল, তার মধ্যে বিভোরদের তাঁবু টানানো হয়েছে। ফজলুল প্রভাস ও বিভোর ধারার জন্য 3টে, শেরপা কুকদের জন্য 2টো, এছাড়া টয়লেট, টেন্ট, কিচেন টেন্ট ইত্যাদি। এভারেস্ট বেস ক্যাম্প অঞ্চল নেপালদের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রচুর অর্থ আমদানি হয় এই অঞ্চল থেকে। সারা পৃথিবী থেকে ট্র্যাকার, মাউন্টেরিয়ার, বিজ্ঞানী, পরিবেশবিদ, ফটোগ্রাফার আসেন। তাই পুরো অঞ্চল পরিষ্কার রাখার জন্য নেপাল সরকার সর্বদাই তৎপর, সতর্ক। আসার সময় দেখা গিয়েছে পুরো রাস্তাটায় দারুণ পরিষ্কার, কোথাও এতটুকু নোংরা পড়েনি। এভারেস্ট বেস ক্যাম্পে যারা আসেন তাদের সচরাচর বেশ কিছুদিন একটানা থাকতে হয়, আর সেজন্যই নেপাল সরকার টয়লেট টেন্ট লাগানো বাধ্যতামূলক করে দিয়েছে। পরদিন ঠিক 6:40 সূর্যের আলো এভারেস্ট ওয়েস্ট শোল্ডারের উপর দিয়ে ক্যাম্পে এসে পৌঁছালো। সকাল হলো। রাতে সকলেই পরিশ্রান্ত ছিল, তার উপর এই গ্লোসিয়ারের মধ্যে হাড় কাঁপানো ঠান্ডা। স্লিপিং ব্যাগের আরামটুকু পেয়ে নিমিষে ঘুমিয়ে পড়েছিল সকলে। শিশুর হাসির মতো নির্মল অনাবিল এক সকাল সামনে। আজ সারাদিন কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই, গন্তব্যহীন তাড়াহুড়োহীন একটা আস্ত দিন। আজ অনেক দিন পর ব্রেকফাস্ট হলো। এরপর সবাই লেগে পড়ে ডাইনিং টেন্ট তৈরি করতে। ক্যাম্প এখনো পুরো তৈরি হয়নি। মাঝখানে একটা প্রায় সমতল জায়গা আছে, পাথর সরিয়ে সরিয়ে আরও সমতল করে নেওয়া হলো জায়গাটা। তারপর মোটামুটি 15 ফিট লম্বা, 10 ফিট চওড়া এই জায়গাটা জুড়ে টানানো হলো ডাইনিং টেন্ট। অনেক সময় লাগলো এটা ঠিক করতে। এরপর চেয়ার টেবিল সাজানো হলো। অলস দুপুর কাটে তাস খেলে। ধারা লড়ার সাথে ভাব জমানোর চেষ্টা করেছে বহুবার, কিন্তু লড়া দুটোর বেশি কথাই বলে না। বিভোর ঘুমোচ্ছে। ধারা বের হয়ে আসে, দেখতে থাকে মানুষের যাতায়াত। কেউ ক্যাম্প 1-এর দিকে যাচ্ছে, কেউ ফিরে আসছে। সারাদিন ধরে ধারার খাওয়া চলছে, কখনো এটা খাচ্ছে কখনো ওটা। টেবিলে সাজানো জুস, হরলিক্স, দুধ, গরম জলের ফ্লাক্স। 4টে সময় চা, 6টায় স্যুপ, পপকর্ন, তারপর ডিনার, এরপরই ঘুম। গভীর আলসে শেষ হয়ে গেল 2টি দিন। চলে আসে পারমিট। সকাল 9টায় অধিক উচ্চতা মানিয়ে নেওয়ার জন্য তারা বের হয় ক্যাম্প 1-এর উপলক্ষে। মাউন্টেরিয়াংয়ের বুট পরে হার্নেস লাগিয়ে ঠিকমতো তৈরি হয়ে তারপরে বের হয়। খুম্বু গ্লেসিয়ারের উপর তাঁবুর পাশ দিয়ে যাওয়ার রাস্তা ধরে এগোতে থাকে। একসময় ক্যাম্প এলাকা থেকে পেরিয়ে প্রবেশ করে বিভিন্ন আকৃতির এক বিচিত্র তুষার রাজ্যে। নানা অদ্ভুত অবয়বের বরফ এখানে। বিভোর বারবার ধারাকে বলছে, চোখ কান খোলা রেখো, তুষার ধসে পড়তে পারে। প্রভাস ট্রেকিং জুতা পরে এসেছিল, তাই আর এগোয়নি, ফিরে যায় তাঁবুতে। বিভোর, ধারা, ফজলুল ক্র্যাম্পন লাগিয়ে নেয়। এরপর খুম্বু আইসফল জোনের মধ্য দিয়ে চলা। খুম্বু গ্লেসিয়ারের ওপরেই এই বৈচিত্র্যময় খুম্বু আইসফল জোন। কোথাও 3 তলা 4 তলা সমান আইস টাওয়ার, আবার তার পাশে অতলান্ত খাদ। এই খুম্বু গ্লেসিয়ার শুরু হয়েছে এভারেস্ট 4র্থ উচ্চতম শৃঙ্গ লোৎসের গা থেকে, শেষ হয়েছে থোকলায়। গ্লেসিয়ার বা হিমবাহ হলো বরফের নদী। নদীর মতন এরও গতি আছে, তবে তা এত ধীরে যে অনুভব করা যায় না। যেহেতু কঠিন বরফের তৈরি হিমবাহ ক্রমাগত এগুতে থাকে, তাই এই স্মরণের ফলে হিমবাহে প্রচুর ফাটল তৈরি হয়। এদের বলে ক্রিভাস। হিমবাহের উপর দিয়ে চলার পথে এগুলোই অত্যন্ত বিপজ্জনক বাধা। বেশ কষ্টকর আজকের পথ, সাবধানে পা ফেলতে হচ্ছে। মাঝে মাঝে ছোট বড় ক্রিভাস। ছোট ক্রিভাসগুলো লাফিয়ে পেরোতে পারলেও বড়গুলোর জন্য মই ব্যবহার করতে হচ্ছে। মই আগে থেকে লাগানো আছে, দুপাশে দড়ি লাগানো মই। এই দুপাশের দড়ি একটু টান রেখে সাবধানে মইয়ের মেঝের রডগুলোতে পা রেখে রেখে পার হতে হচ্ছে। ধারা আগে, ওর একদম পেছনে বিভোর। বিভোর নিজের জন্য ভয় হচ্ছে না, শুধু ধারার পা দেখছে কখন না পড়ে যায় ক্রিভাসে। মই দিয়ে পার হতে গিয়ে ধারার পা ফসকে গিয়েছিল। বিভোর দ্রুত ধারার হাত ধরেছে, বারবার বলছে, সাবধানে, নার্ভাস হইও না। ধারা মাথা নাড়ায় ঠিকই, তবে নার্ভাস হয়ে যাচ্ছে কেন জানি, কেমন ভয় ভয় লাগছে। ভয়ের কারণে আচমকা ছোট ক্রিভাসে পা ঢুকে যায়। ধারা মাথা নত করে পা বের করতে তখনই কিছুটা উপর থেকে বড় আকৃতির বরফ পড়ে যেতে নিচ্ছিল। বিভোর দ্রুত দুহাতে বরফটিকে আটকায়। বরফটির ওজন 30-40 তো হবেই। জেম্বা, ফজলুল আতকে উঠে। বিভোর চিৎকার করে, তাড়াতাড়ি পা সরাও, নিজেও সরো। ধারার ভয়ে হৃৎপিণ্ড শুকিয়ে আসে। পা বের করতে গিয়ে দেখে আটকে আছে, পারছে না সে। কান্না চলে আসে। ফজলুল এগিয়ে আসে, সেকেন্ড 20 চেষ্টায় পা বের করতে সক্ষম হয়। ধারা, ফজলুল দ্রুত সরে যায়। বিভোর বরফের থেকে হাত ছেড়েন। এরপর ধারার দিকে চোখ গরম করে তাকায়, বলে,
কেয়ারলেস। ধারা চোখ সরিয়ে নেয়, ভয়ে চুপসে যায়, তারপর আবারও তাকায়, আমতা আমতা করে বলল। প্রথম দিন তো, সরি, আর হবে না। বিভোর কিছু বলল না, সামনে হাঁটা শুরু করলো। ফজলুল ধারাকে বলল। ছেলেটা খুব ভালোবাসে তোমায়, একটু সাবধানে চলার চেষ্টা করো, সামনে ভয়াবহ বিপদ রয়েছে, এইটুকুতে যদি ক্ষতি নিয়ে আসো কীভাবে হবে? ধারার চোখ দুটি চকচক করে উঠল। চারিদিকে এত বরফ আর ক্রিভাস দেখে চারিদিকে এত বরফ ক্রিভাস দেখে কেন ভয় পাচ্ছে সে? প্রশিক্ষণ তো কম হয়নি নাকি মনের জোরটা হারিয়ে ফেলেছে? ধারা লম্বা করে দম নেয়, তারপর পা বাড়ায়। মই দিয়ে পার হওয়ার সময় মইয়ের মাঝের জায়গাটায় যখন অবস্থান করা হয় তখনই দুলুনি শুরু হয়। ভারসাম্য বজায় রাখা কষ্টকর হয়ে ওঠে। তখনই ধারা ভীতু হয়ে পড়ে। মনে হয় এই বুঝি পড়ে গেলাম। বিভোর পিছনে ফিরে তাকায়। ধারা আসছে, তবে মুখটা মনমরা। বিভোর দাঁড়ায়। ফজলুল পাশ কেটে যাওয়ার সময় প্রশ্ন করে। দাঁড়ালে কেন? যান আপনারা, আমি আসছি। ফজলুল একটা ক্রিভাস লাফিয়ে পার হয়। পিছু জেম্বা ধারা আসে। বিভোর বলে। তাকাও। ধারা তাকায়। বিভোর সেকেন্ড কয়েক সময় নিয়ে ধারার ঠোঁটে চুমু আঁকে, এরপর বলে। নার্ভাস হচ্ছ কেন? নার্ভাস হওয়ার কিছু নেই। ফাটলগুলো দেখে ভয় হচ্ছে, কেমন ভয়ঙ্কর দেখতে। চারিদিকে বরফ, মাঝে বড় বড় ফাটল। আমি পড়লে আমার উপর বরফের স্তূপও পড়বে, ভাবলেই কেমন কাঁপুনি উঠে যাচ্ছে আমার। কিচ্ছু হবে না, সামনে তো আরো ভয়ঙ্কর জায়গা আছে। জানি আমি। তাহলে সামান্য ফাটল দেখে নার্ভাস হচ্ছ কেন? আর নার্ভাস হব না। গুড গার্ল, চলো। বড় বড় ক্রিভাসের উপর দিয়ে মই বেয়ে বেয়ে চলছে ওরা। সঙ্গে আছে জেম্বা। 2.5 ঘন্টা হেঁটে অনেকটাই উঠে চলে এলো। এখান থেকে বেস ক্যাম্প একদম ছোট দেখাচ্ছে। সামনে পুমরি লিন্টার্ন লো লো স্পষ্ট সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এভারেস্টের কিছুই দেখা যাচ্ছে না। বরফের উঁচু উঁচু স্তম্ভ দেখা যাচ্ছে, বিচিত্র তাদের আকৃতি। আরও খানিকটা হেঁটে বেশ ক্লান্ত হয়ে পড়ে ওরা চারজন। এবার ফেরার পালা। বেলা প্রায় 12:30টায় বেস ক্যাম্পের তাঁবুতে ঢুকে ওরা। আজই প্রথম পর্বতারোহণের পাট নেওয়া হলো, তাই স্বভাবতই সবাই পরিশ্রান্ত। লাঞ্চ সেরে শুয়ে পড়ে। বাকি দিনটা আগের দুদিনের মতোই কাটে। আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় ইকো এভারেস্ট এক্সপিডিশন দলটি আগামীকাল ক্যাম্প একে যাবে। রাতে ওখানে থেকে পরের দিন আবারও ফিরে আসবে বেস ক্যাম্পে। তারপর 2-1 দিন বিশ্রাম নিয়ে আবারও এগোবে। ওরা এখন আছে প্রায় 17,500 ফুট উচ্চতায়, আর লক্ষ্য 29,028 ফিট উচ্চতায় পৌঁছানো। এই বিশাল উচ্চতা একবারে আহরণ করা যায় না, ধাপে ধাপে আস্তে আস্তে উঠতে হয়। আগামীকাল তারই প্রথম ধাপ বা প্রাথমিক পর্ব বলা যায়। ক্যাম্প একে গিয়ে আবারও ফিরে আসার কারণ, এতে প্রতিনিয়তই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যাবে, যাতে অসুবিধায় পড়তে না হয়। এই একলাই মেটাইজ করতে করতে এগুলো ছাড়া উপায় নেই, অন্যথায় অচেনা পরিবেশ যখন তখন থাপা বসাতে পারে অনভ্যস্ত শরীরের উপর। গরজ পরদিন ঠিক ভোর 3টায় ঘুম ভাঙিয়ে দিল। ধারা কিছুতে ঘুম থেকে উঠতে চাইছে না। রাত করে ঘুমিয়েছে। বিভোরের বুকের পশম গুনতে লেগেছিল, কতটুকু সফল হয়েছে কে জানে। বিভোর মাঝপথে ঘুমিয়ে পড়ে। ধারাকে ডেকেও তোলা যাচ্ছে না, আরও ওম করে ঘুমাচ্ছে। বিভোর ঘুমন্ত ধারার গাল 2 আঙ্গুলে চেপে ধরে। সামনে 4টা দাঁত ভেসে ওঠে। বিভোর ব্রাশ করিয়ে দেয়, তখন ধারার ঘুম ছুটে যায়। উঠে সে ব্রাশ করে তৈরি হয়। 3:30টায় বেরিয়ে পড়ে পুরো দল। প্রথমে পাথুরে পথে চলা, তারপর একসময় বেস ক্যাম্প অঞ্চল পার হয়ে বরফের রাজ্যে পৌঁছে। নানা আকারে নানা আকৃতি তুষারের স্তূপ, ধোয়ার মতো হাওয়া উড়ে বেড়াচ্ছে, চোখে তা স্পষ্ট। ধারা বিমোহিত হয়ে বলে। কি অপরূপ সৌন্দর্য। বিভোর বলল। বেশি সুন্দর জিনিসে বিষ বেশি। ধারা ভ্রু বাঁকায়। তোমার খালি অলুক্ষণে কথা। বিভোর হাসলো। একজনের পিছনে আরেকজন লাইন ধরে পরপর চলছে দলটি। বরফের ময়দান পার হয়ে খুম্বু আইসফল জোনে আসে ওরা। জুতার তলায় লাগিয়ে নেয় ক্র্যাম্পন। খুম্বু আইসফল জোন বরাবর শুধু বরফের ফাটল, কখনো খাড়া আইস ওয়াল দিয়ে উঠছে, কখনো আবার নামতে হচ্ছে। আইসফল দিয়ে উঠার পথে দড়ির সাহায্যে উঠতে হচ্ছে। ছোট বড় ক্রিভাস আসছে একটার পর একটা। কিছু ক্রিভাসে আলো পড়লে দেখা যাবে অন্তত 10 থেকে 12 ফুট গভীরতার গর্ত। সামনে একটা বড় ক্রিভাস। বিভোর টর্চের আলোয় নিচে ফেলে। অন্ধকার ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। এই ক্রিভাসের গভীরতা মাপার কারসাধ্যি একজন একজন করে মই দিয়ে ক্রিভাস পার হচ্ছে, সাবধানে পা ফেলে। এলোমেলো পা পড়লে সোজা অন্ধকারের অতলে হারাতে হবে। একসময় ধারার সিরিয়াল আসে। ধারা বিভোরের দিকে তাকায়। বিভোর চোখের ইশারায় সাহস দেয়, তবে ভেতরে ভেতরে ভাঙচুর হচ্ছে। ধারা মইয়ের ধাপে ধাপে জুতার ক্র্যাম্পল লাগিয়ে লাগিয়ে চলছে। মাঝখানে আসতে মইটা দুলতে থাকে। ভয়ে আত্মা কেঁপে ওঠে। সমস্ত আত্মবিশ্বাস, মনের জোর, লক্ষ্য দুর্নিবাদ, জেদ সব দুলতে থাকে। পিছনে ঘুরে তাকাতে ঘাটটা একটু বাঁকায়। তখনই বিভোরের চিৎকার কানে আসে। পেছনে তাকানোর দরকার নেই, ধীরে ধীরে সোজা হাঁটো, মনের জোর বাড়াও।
ধারা জোরে নিঃশ্বাস ফেলে, এক প্যাক পা করে ফেলে। বিভোরের হৃৎপিণ্ড কাঁপছে দ্রুত গতিতে, জপ করছে আল্লাহর নাম। ধারা যখন শেষ মাথায়, তখন পাশের একটা তুষার স্তূপ গুড়গুড় আওয়াজ তুলে ভেঙে পড়ে। ধারার সাথে বিভোরের নিঃশ্বাস থেমে যায়। বিভোর চিৎকার করে উঠে। বি কেয়ারফুল ধারা, ভয় পেও না, কিছু হবে না তোমার। ধারা লাফ দিয়ে মোয়ের পর্ব শেষ করে। এরপর আসে খাড়াচড়ায়। খাড়াচড়ায় পথে দড়িতে জুমার লাগিয়ে টেনে টেনে চলছে ওরা। জুমার দড়ি বরাবর সামনের দিকে এগোয়, পিছন দিকে আসে না। এই জুমারে লাগানো থাকে কাটা, সেটা দড়িতে আটকে থাকে। ধারা হাঁপাচ্ছে, এমনকি সবারই কষ্ট হচ্ছে খুব। হাড় হিম করা ঠান্ডা চারিদিকে, চোখের সামনে বরফ থেকে নির্গত হচ্ছে রক্ত হিম করা ঠান্ডা ধোয়া। শরীর বিদ্রোহ করতে চাইছে বিশ্রামের জন্য। ধারার নিঃশ্বাসের সাথে ঠান্ডা ঢুকছে সর্বাঙ্গে। গরম কাপড় থাকা সত্ত্বেও শরীর শীতল হয়ে আসছে। ইতিমধ্যে একজন রক্ত বমি করেছে। যিনি বমি করেছেন তিনি কোনো প্রশিক্ষণ ছাড়াই এভারেস্ট জয় করতে এসেছেন। হয়তো কখনো ঠান্ডায় থেকেও অভ্যাস নেই। গুনে গুনে পা ফেলছে সবাই। প্রথমে 100 পা, তারপর মিনিট কয়েক বিশ্রাম, তারপর কমতে কমতে 30 পা করে। খুব কষ্ট হচ্ছে বিভোরের। ধারার রীতিমতো শ্বাসকষ্ট শুরু হয়েছে, বুক হাঁপড়ের মতো উঠছে নামছে। আচমকা ধারা বমি করা শুরু করে। এদিকে রদ্ভি তাড়া দিচ্ছে, জলদি চলো। বিভোরের পায়ে কিছুটা জোর থাকলেও ধারা একদম নিস্তেজ হয়ে এসেছে। বিভোর এক হাতে ধারাকে ধরে। আরও কিছুটা হেঁটে বিভোরও ক্লান্ত হয়ে পড়ে। ধারার চোখ মুখ রং পাল্টাচ্ছে। একটু বসে ধারাকে বুকের সাথে চেপে ধরে। রাধভি বিস্কুট জল এগিয়ে দেয়। বিভোর খায়, ধারাকে খাওয়ায়। ধারার হাঁপুনি কমে আসে, আবারও হাঁটা শুরু হয়। কিছুক্ষণ যেতেই ধারা আবারও বমি করে, নিস্তেজ হয়ে পড়ে। তার উপর ওরা এখন যে এলাকায় আছে সেটি বড় বিপজ্জনক। যে কোনো সময় এখানে আইস টাওয়ারের অংশ ভেঙে পড়তে পারে। রদ্ভি বারবার তাড়া দিচ্ছে তাড়াতাড়ি হাঁটতে। ধারা চেষ্টা করছে নিজেকে সামলানোর, পারছে না। দলের অনেকেই পিছনে পড়ে রয়েছে। লরা নাকি জ্ঞান হারিয়েছে। লরার শেরপা লরাকে কোলে করে নিচে নেমে গিয়েছে বেশ কিছুক্ষণ আগে। মেয়েটা কি প্রস্তুত নয় এভারেস্ট জয়ের জন্য মরতে এসেছে? রদ্ভি কিছুটা দূরত্বে আছে। বিভোর ধারার সম্মুখ বরাবর একটা আইস টাওয়ার। ধারার হাঁটতে পারছে না। রদ্ভি হঠাৎ চিৎকার করে নেপালি ভাষায়। বাবর সরে যাও, আইটস টাওয়ার। রদ্ভি কথা শেষ করার আগে বিভোর সামনে তাকায়। বড় আইস টাওয়ারটি ঝুঁকছে ধীরে ধীরে। বিভোর তাড়া দেয়। ধারা উঠো, প্লিজ চেষ্টা করো। ধারা কান্না মিশ্রিত কণ্ঠে বলে। পারছি না, পা দুটি অবশ হয়ে যাচ্ছে। বিভোর আর কিছু না ভেবে দ্রুত ধারাকে কাঁধে তুলে নেয়। কিন্তু একই, সে সামনে এগুতে পারছে না। শরীরটার কুলাচ্ছে না, পা দুটি স্তব্ধ হয়ে গেছে। বিভোরের বুক ধরফর ধরফর করতে থাকে। মনে মনে আল্লাহর সাহায্য কামনা করে। আল্লাহ প্লিজ এত নিষ্ঠুরতা করো না, সাহায্য করো। রাতভি চেঁচাচ্ছে। ব্রাবোর, দ্রুত পা ফেলো। বাবর। বিভোর চোখ বুজে দ্রুত পা ফেলে দৌড়ানোর চেষ্টা করে। ততক্ষণ আইস্টার মাথার উপর পড়ে যেতেও পারে সে জানে। বিকট আওয়াজ তুলে কিছু একটা পড়ে। বিভোর চোখ খুলে তার চেয়ে মাত্র 1 হাত দূরে আইস্টারের বড় একটা অংশ পড়ে চুরমার হয়ে গেছে ভেঙে। ধারাকে ওভাবে কাঁধে রেখে এলোমেলো পা ফেলে বিভোর এগোচ্ছে। মাথার উপর কড়া সূর্য, কষ্টটা দ্বিগুণ হচ্ছে। বরফ থেকে প্রতিফলিত হচ্ছে সূর্যরশ্মি, আর তাতে শরীর আরও তেতে যাচ্ছে। প্রচণ্ড তেষ্টা পাচ্ছে, অথচ জল নেই এক ফোঁটা। পিছনে তখন ফজলুল, প্রভাস, জেম্বার দেখা মিলে। ওরা এসে জানে একজনের উপর আইস্টার ভেঙে পড়েছে, বাজেভাবে জখম হয়েছে। দ্রুত তাকে নিচে নামানো হচ্ছে। প্রভাস, ফজলুল বমি করেছে 3 বার। অবশেষে 2টা নাগাদ ওরা পৌঁছে ক্যাম্প 1-এ। বরফের ময়দানে পরপর তাঁবু লাগিয়ে ক্যাম্প 1 তৈরি হয়েছে। বেশ খানিকটা জায়গা জুড়ে বিভিন্ন দলের তাঁবু। কোনোটায় লোক আছে, কোনোটায় নেই। কেউ ক্যাম্প 2-এ উঠে গেছে, কেউ বা বেস ক্যাম্পে ফিরে গেছে, কেউ বা মালপত্র রেখে গেছে, আবারও আসবে। ধারাকে স্লিপিং ব্যাগে শুইয়ে পাশে শুয়ে পড়ে নিজে। রদ্ভি পরিষ্কার বরফ সংগ্রহ করে গলিয়ে জল করে। ধারার শ্বাসকষ্ট বেড়েই চলেছে, কথা বলতে পারছে না। বিভোর ছোট তেলের বোতল বের করে রদ্ভীরের হাতে দেয় গরম করে দেওয়ার জন্য। রদ্ভীর অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটা দিয়ে কি হবে? আমার ওয়াইফের জন্য। রদ্ভীর আর প্রশ্ন করে না, তেল গরম করে এনে দেয়। বিভোর তখন বলে, ওর ঠান্ডা বেশি লাগলে বুকে পিঠে তেল দিতে হয়, তাহলে ঠিক হয়। আমাকে কেউ দেখো না এখন, তাঁবুতে যেন কেউ না আসে, দেখবে। রদ্ভি মাথা নাড়ায়। বিভোর তাঁবুতে ঢুকে ধারার বুকে পিঠে তেল মালিশ করে দেয়। ধারার ঘন নিঃশ্বাস থেমে আসে উষ্ণতায়, তবে ক্লান্তি খুব শরীরে। বিভোর পাশে শুয়ে ধারাকে জড়িয়ে ধরে বুকের সাথে। ধারা বলে, আমি কি পারবো? বিভোর ধারার মাথায় হাত বুলিয়ে বলল, পারবে। আমরা কাল নেমে যাব, আবার উঠব, আবার নেমে যাব। এরপর ক্যাম্প 2-এ উঠব, নেমে যাব, আবার উঠব, নেমে যাব। এভাবে অভ্যস্ত হয়ে পড়বে। দেখুনি সবারই সমস্যা হচ্ছিল। ধারার কেন জানি কান্না হচ্ছে। এত ভয়ঙ্কর পরিস্থিতি চোখের সামনে দেখলো প্রাথমিক পর্বেই। তারপর ধারা আবেগী হয়ে বলল, আমি যদি মরে যাই, তুমি কি দেশে ফিরে আরেকটা বিয়ে করবে?
বিভোরের বুকে অস্থিরতা বাড়ে। এমনিতেই ধারা চিন্তায় মাথা ফেটে যায়, তার উপর কী সব বলছে। বিভোর আরো শক্ত করে ধারাকে বুকের সাথে চেপে ধরে বলে, আমার আকাশের সুখ ধারা তুমি। এভাবে বলো না, সব কিছু ভেঙে চুরে তোমাকেই ভালোবাসতে চাই আজীবন। আমরা দুজনই ফিরবো, দেখো। ধারা নিজের অবস্থানে থেকেই বলে, তোমার প্রেমময় বৃষ্টি যন্ত্রণা হয়ে তোমার শহরে নামবে আমি জানি। বৃষ্টি মানেই কান্না। আকাশেরা যখন কান্না করে তখন পৃথিবীতে বৃষ্টি নামে। আমি মরে গিয়ে বৃষ্টি হয়ে নামবো। কি আজগুবি কথা বলছো? বৃষ্টি মানে প্রেম, নতুন জীবন দেয়া, সতেজ করে তোলা। তুমি আমার বৃষ্টি, বারে বারে প্রতিনিয়ত ভালোবাসা নিয়ে বৃষ্টি হয়ে নামবে, বুঝেছো? মিথ্যা। বৃষ্টি মানে কান্না, বৃষ্টি মানে প্রেম। না কান্না। বিভোর টের পায় ধারার শরীর গরম। জ্বর বাঁধলো নাকি? ফজলুল প্রভাস চা বিস্কিট খাচ্ছে, এর মধ্যে টুকটাক কথা হচ্ছে। বাংলাদেশে এভারেস্ট জয়ী অন্য দেশের তুলনায় কম, তারা জয়ী হয়ে ফিরলে উৎসব লেগে যাবে। তবে ফজলুলের মনে অন্য ভাবনা। বিভোর ধারা প্রভাস যদি এভারেস্টের বুকে হারিয়ে যায় এবং সে শুধু জয়ী হয়ে ফিরে দেশে, তখন তো সে সেলিব্রিটি হয়ে যাবে। 4 জন আসলো, ফিরেছে শুধু সে, মানে সে বীর। লোভে চোখ দুটি চকচক করে ওঠে ফজলুলের। ফজলুল নিজেকে অনেক বড় বীরও ভাবে বটে। ওভার আত্মবিশ্বাসের তাগিদে সে নিশ্চিত এভারেস্ট জয়ী তো সে হবেই। বাকি 3 জনের মৃত্যু কামনা আসছে মনে প্রচণ্ডভাবে। ক্যাম্প 1 থেকে 300 মিটার উঁচুতে ক্যাম্প 2। ক্যাম্প 2 থেকে আরও উঠে গেলে লোৎসে গিরিগাত্রে, যেখানে হ্যাঙ্গিং গ্লেসিয়ারগুলো আছে, সেখানে অনেকটা জায়গা জুড়ে পাতা হয় ক্যাম্প 3। সেখান থেকে সোজা উঠে বাদিকে যেখানে এভারেস্ট ও লোৎসে গিরিশিরা মিশেছে, সেটাই বিখ্যাত সাউথ কল। ওখানে পাতা হয় ক্যাম্প 4 সামিট ক্যাম্প। এরপর দিন ক্যাম্প 1-এ জেম্বা ও রদভি আসে। ওরা ক্যাম্প 2 এর দিকে যাচ্ছে ক্যাম্প ঠিকঠাক করতে। বিভোর, ধারা, প্রভাস, ফজলুল নেমে আসে বেস ক্যাম্পে। তখন কারো কোনো সমস্যা হয়নি। আরও কয়টা দিনে কেটে যায় আলস্যে। মঙ্গলবার ভোর থেকে আবারও যাত্রা শুরু হয় লক্ষ্য ক্যাম্প 2। বেস ক্যাম্প থেকে সহজভাবেই উঠে আসে সবাই ক্যাম্প 1-এ। প্রথম দিন 11 ঘন্টা লেগেছে, আর আজ মাত্র 6 ঘন্টা। রাতটা ক্যাম্প 1-এ থেকে পরের দিন সকাল সকাল ক্যাম্প 2 এর পথ ধরে সোজা দক্ষিণ পূর্ব দিকে বরাবর পথ ধরে সবাই যাচ্ছে ক্যাম্প 2 এর দিকে। ক্যাম্প 2 এ যাওয়ার আর কিছু পথ বাকি, তখন বড় একটা ক্রিভাস পথে পড়ে। ক্রিভাস পার হওয়ার জন্য দুটো মই জোড়া দিয়ে পাতা। ধারা সাবধানে পার হয়ে যায়। বিভোর যখন পার হতে নেয়, জোরের জায়গায় জুতার ক্র্যাম্পেন আটকে যায়। মুখ থুবড়ে মইয়ের উপর পড়ে। বিভোর তৎপরতার সঙ্গে 2 পা ও 2 হাতে মই আঁকড়ে ধরে। ধারা চিৎকার করে বসে পড়ে। জেম্বা আপ্রাণ চেষ্টা করছে, বিভোরকে বাঁচানো সম্ভব হচ্ছে না কিছুতে। ময়ে যাওয়ার সুবিধা নেই। দলের সব মেম্বার সহ অন্য দলের মেম্বাররা উৎসাহিত করছে। সবাই বলছে, তাই করুন, উঠে পড়ুন, ভয় পাবেন না, কিচ্ছু হবে না। এটুকু পথে এসে হেরে গেলে হবে না। বিভোর কিছুতেই উঠতে পারছে না। মই দুলছে, মনে হচ্ছে ভেঙে যাবে, হারিয়ে যাবে বরফের অতলে। ধারা নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিতে নিষ্পলক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। বিভোর যখন মই থেকে ছুটে যাবে, সেও লাফ দিবে ওই বরফের ফাটলে। হৃৎপিণ্ডটা ছটফট করছে, মৃত্যু কতটা কাছাকাছি। বিভোরের এক হাত ছুটে যায়। ধারাভাবে বিভোর পড়ে যাচ্ছে, তাই বসা থেকে উঠে দৌড়ে বিভোরের দিকে আসার জন্য পা বাড়ায়। তখনই বিভোর চিৎকার করে বলে, ধারা, এটা করো না প্লিজ, ধৈর্য ধরো, কিচ্ছু হবে না আমার। ধারা থেমে যায়। ওর দৃষ্টি স্থির মই এবং বিভোরের দিকে। বিভোর আপ্রাণ চেষ্টার বিনিময়ে উঠে আসে। ময়ে পার হয় বড় একটা বিপদ। সাংঘাতিক কিছু হতে পারত, হয়নি। বিভোর আসতে ধারা ঝাঁপিয়ে পড়ে বিভোরের বুকে। এতক্ষণের স্তব্ধতা জল হয়ে বেরিয়ে আসে চোখ বেয়ে। বিভোরের মৃদু হেসে ধারার পিঠে হাত বুলোয় আর বলে, কেঁদো না, কিছু হয়নি আমার। আরও কিছু সময় হাঁটার পর ওরা চলে আসে ক্যাম্প 2-এ। এরই মধ্যে 2-3 জনের বার কয়েক ঠান্ডায় রক্ত বমি হয়েছে। নিজেদের শেরপাদের সাহায্যে এখন মোটামুটি ভালো। রাতটা কাটানো হয় ক্যাম্প 2-এ। 7:30-এ বেডটি দিয়ে শুরু হয় দিন। আজ রেস্ট ডে ক্যাম্প 2-এ। এরপর দিন আবারও ফিরে আসা হয় বেস ক্যাম্পে। আরও কয়েকটা দিন কাটাতে হবে বেস ক্যাম্পে। বেস ক্যাম্পে হুট করে হাওয়ার জোর বেড়ে গেছে। ঠান্ডাটা বেশ সয়ে গিয়েছিল, কিন্তু এখন আর সয় না। ঠান্ডায় হাত পা কাঁপে। যখন এখানে রোদ উঠে, বাংলাদেশের শীতের রাতের মতো ঠান্ডা লাগে। আর রাতে উষ্ণতা 8 থেকে 10 ডিগ্রিতে নেমে আসে। দিনের বেলা বয়ে চলা জলধারা, রাতে হয় কঠিন বরফ, তাই রাতে এর থেকে জল পাওয়া যায় না। সকালে রদভি অন্য কুকদের সঙ্গে আধা কিলোমিটার দূরে গিয়ে খাবার জল আনে। এভাবেই চলে দিনগুলো। কেটে যায় 6-7 দিন। এপ্রিলের 20 তারিখ যাত্রা শুরু হয় ক্যাম্প 3-এ যাওয়ার। ক্যাম্প 2-এ এসে 2 দিন বিশ্রাম নেওয়া হয়। সকাল শুরু হয় চা দিয়ে। এরপর জেম্বা মিটিংয়ে বসে 4 জন অভিযাত্রী নিয়ে। জেম্বা বলল, ক্যাম্প 3 ও তার উপরে চলাফেরার জন্য অক্সিজেন প্রয়োজন। গরজ ও রোদভি তোমাদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে আজ আসবে। কাল আমরা ওপরে উঠে যাব। আপাতত আমার কাছে 3টা অক্সিজেন সিলিন্ডার আছে। আমি সেটা ব্যবহার কিভাবে করে তাই শিখাবো এখন।
জেম্বা সিলিন্ডার ব্যবহার শিখিয়ে দেয়। অভিযানের পরবর্তী ধাপ নিয়েও আলোচনা হয়। এরপরের প্রত্যেকটি পদক্ষেপ খুবই কঠিন। আবহাওয়া হুট করে বদলে গেলে একসাথে অনেক অভিযাত্রী, এমনকি সবার মৃত্যুর সম্ভাবনা রয়েছে। বিকেলে বিভোর ধারা ক্যাম্প 2-এ ঘুরতে বের হয়। বিভোর লড়াকে মনমরা হয়ে বসে থাকতে দেখে। ধারাকে বলল, ওই মেয়েটার সমস্যা কি? মানে? সবসময় মনমরা হয়ে বসে থাকতে দেখি, প্রাণ নেই একদম। এভারেস্টে যে আছে সেরকম কোনো ভাবভঙ্গি নেই। ওর নাম লরা, মৃত ভালোবাসার মানুষকে খুঁজতে এসেছে। বিভোর আটকে উঠল। কি? হ্যাঁ, এভারেস্ট জয় করতে এসে ওর বয়ফ্রেন্ড ক্রিস মারা যায় এখানে কোথাও। কথা ছিল বিয়ে হবে এভারেস্ট জয় করে ফেরার পর, হয়নি। লরা 1 বছর অপেক্ষা করেছে ক্রিসের জন্য, ক্রিস ফেরেনি, তাই খুঁজতে এসেছে। শেষ কথাগুলোতে ধারার গলা কাঁপছিল। বিভোর হতবিহ্বল হয়ে যায়। আশ্চর্য, একটা মানুষ এতটা ভালোবাসতে পারে কাউকে। আচমকাই বিভোরের মনে হলো সে যদি মরে যায়, ধারা কিভাবে খুঁজতে আসবে? এমন করেই সুখ হারিয়ে যাবে ধারার। পরক্ষণে বিভোর ভাবনাটা জোর করে সরিয়ে দেয়। এসব ভাবলে বুকটা কেমন করে। মাঝে মাঝে মন বলে আরও কয়টা দিন বাঁচতে চায়, কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার পথে সে অবস্থা ফেরা যায় না। বৃহস্পতিবার সকাল সকাল চা খেয়ে ওরা রওনা দেয় ক্যাম্প 3-এর দিকে। মোরেন এলাকা পার হয়ে বরফের মর্দান বরাবর পূর্ব দিক চলতে থাকে। বাঁদিকে এভারেস্টের ঢাল, সামনে সোজাসুজি লৎসের ফেস। উপরে তাকালে দেখা যায় ক্যাম্প 3। বরফের ময়দান শেষ হলে সবাই ক্র্যাম্পন পরে নেয়। সামনে খাড়া প্রাচীর, উপরে ওঠার জন্য দড়ি সাহায্য নিতে হচ্ছে। একটা লম্বা দড়ি ধরে প্রায় 3-4টা দল উপরে উঠছে। ধারা বিভোরের চেয়ে 5-6 জন আগে। 3 ঘন্টা ধরে উপরে উঠে যাচ্ছে। দড়ি থেকে হাত ছুটে গেলে গড়িয়ে সোজা খাদে। মিনিট কয়েকের মধ্যে একজন ছুটে যায় দড়ি থেকে। অনেকে হাত বাড়িয়ে লোকটিকে ধরতে গিয়ে পারল না। আর্জেন্টিনিয়ান ছিল লোকটি। মুহূর্তে চোখের সামনে ঘটে যায় একটা মৃত্যু। সবার বুকের ভিতর কেমন করতে থাকে। এভাবে চলা যায় না। বিভোর দম নেয় জোরে। ভুলে যেতে হবে একটু আগের দেখা মৃত্যু। এগোতে হবে সামনে। বিভোর সামনে তাকায়। ধারার কষ্ট হচ্ছে খুব, চলতে পারছে না। তার নিজেরই অনেক কষ্ট হচ্ছে। বুকের ভিতর নতুন ভয় উদয় হয়। ধারার হাত থেকে যদি দড়িটা ছুটে যায়। বিভোর গলার আওয়াজ বাড়িয়ে বলল, ধারা, দড়ি ছেড়ো না কিন্তু। খাড়া প্রাচীর শেষে আসে ভয়ঙ্কর ক্রিভাস। নিচে তাকালে বুক ধকধক করে। বরফের ধোঁয়া উঠছে। কোথায় এই ফাটলে শেষ চোখে ভাসে না। চারিদিকটা ভয়ঙ্কর। একজন সাধারণ মানুষ ক্রিভাস দেখলে হার্ট অ্যাটাকের চান্স রয়েছে। এই ক্রিভাসের উপর দিয়ে পার হতে হবে যেন পুলসিরাত। এক এক করে পার হয় 12 জন। লড়া এবং ধারা চিকন, দুজনার ওজন কম, তাই দুজনকে একসাথে পার হতে বলা হয়। লড়া আগে, ধারা পিছনে। আর একটু পথ বাকি ক্রিভাস পথ শেষ হওয়ার। তখনই আচমকা লড়া ছুটে যায় মই থেকে। ধারা লড়ার জ্যাকেট এক হাতে খামচে ধরে। দ্রুত মই নড়ে ওঠে এদিক ওদিক। ধারা ঝুঁকে 2 হাতে জ্যাকেট ধরে। এরপর চিৎকার করে সাহায্য চায়। প্লিজ কেউ হেল্প করুন, ভিউয়ার হেল্প, লরাকে বাঁচাও। জেম্বাসহ উপস্থিত সবাই হতভম্ব। কেউ ময়ে উঠতে পারবে না, সাহায্য করতে পারবে না। কেউ ময়ে উঠে লড়াকে বাঁচাতে গেলে সেই ব্যক্তি সহ লড়া ধারা মই ভেঙে বরফের হিমালয়ে হারিয়ে যাবে। বিভোরের ইচ্ছে হচ্ছে স্বার্থপরের মতো বলতে, ধারা ছেড়ে দাও লড়াকে, নয়তো তুমি পড়ে যাবে। কিন্তু পারছে না বলতে। একটা অসহায় মেয়ে ওরকম ঝুলে আছে মৃত্যুর মুখে। কিভাবে বলবে ছেড়ে দিতে? এদিকে মই নড়বড়ে। ধারাকে না হারাতে হয়। বিভোর কি করবে বুঝে উঠতে পারছে না। ধারা চেঁচিয়ে যাচ্ছে, প্লিজ হেল্প করো, কেউ লরাকে বাঁচাও। ধারার কণ্ঠে কান্না। লড়ার মধ্যে নেই কোনো ছটফটানি। চোখ বন্ধ করে অপেক্ষা করছে ধারার হাত থেকে কখন ছুটে গিয়ে ক্রিসের বুকে পড়বে। ধারা মাকড়সার মতো শক্ত করে ধরে রেখেছে লড়ার জ্যাকেট। হাত ব্যথায় বিষে পরিণত হচ্ছে। কতক্ষণ আর পারবে? ছাড়তে তো হবে। লড়া বলে, ধারা, ছেড়ে দাও। তোমার জন্য একজন আছে, তাকে একা করে দিও না, পড়ে যাবে তুমি। প্লিজ লরা, চেষ্টা করো উপরে ওঠার, আমি পারছি না আর। লড়া হাউমাউ করে কেঁদে উঠল। ধারা, আমাকে ছেড়ে দাও প্লিজ। ধারা। ধারা পড়ে দোটানায়। লড়ার শেরপা একটা দড়ি ছুঁড়ে দেয় ধারার দিকে। ধারা লড়াকে ধরে রাখবে নাকি দড়িটা ধরবে? ধারা কাঁদতে কাঁদতে বলে, আমি আর পারছি না, প্লিজ বাঁচাও কেউ। এদিকে সবাই ভাবছে কিভাবে বাঁচানো যায়। কুল কিনারা পাচ্ছে না। ধারা দড়িটা যদি লড়ার হাতে ধরিয়ে দিতে পারত তবে সুযোগ ছিল, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। লড়া আবারও বলে, ধারা ছাড়ো, পড়ে যাবে। লরা, আমার কষ্ট হচ্ছে তোমায় ছাড়তে। বিভোর কই তুমি? আমি পারছি না ধরে রাখতে, ছাড়তেও পারছি না, প্লিজ বাঁচাও। বিভোরের বুকটা খান খান হয়ে যাচ্ছে ধারার কান্না শুনে। লড়া আবারও বলে, পাগলি মেয়ে, ছাড়ো আমায়। লরা, তুমি চেষ্টা করো প্লিজ, পারবে তুমি। আমার হাত দুটি অবশ হয়ে আসছে, প্লিজ। ময়ের গোড়া গড়গড় আওয়াজ তুলে বিভোর সহ অনেকে চেঁচিয়ে ওঠে। মই ভেঙে যাবে। বিভোর দিশেহারা হয়ে পড়ে। মুখ ফুটে বলতে পারছে না কিছুতেই। ধারা, লড়াকে ছেড়ে দাও। শুধু অশ্রুরুদ্ধ কণ্ঠে বলে, ধারা, আমি তোমাকে ভালোবাসি। ধারার বুকটা কেঁপে ওঠে। এরকম সিচুয়েশন কেন এলো তার জীবনে?
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।